নমস্কার। এই অবগাহন সাহিত্য পত্রিকায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা প্রত্যেকেই জানেন যে অবগাহন সাহিত্য পত্রিকা ধারাবাহিকভাবে নানা পর্বে একক অধিবেশনের যে প্রক্রিয়াকরণ তা বিভিন্ন বিষয় কেন্দ্রিক আলোচনার ভেতর দিয়ে এগিয়ে নিয়ে চলেছে। আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি কবি অধ্যাপক বল্লরী সেন রায়চৌধুরী, সহকারী অধ্যাপক, কোকলে মেমোরিয়াল গার্লস কলেজ। বল্লরীদিকে এই অবগাহন সাহিত্য পত্রিকায় আবারও অনেক অনেক স্বাগত জানাই। আমরা আমরা আজকে তার যে মূল আলোচনা, সে আলোচনায় প্রবেশের আগে বল্লরী সম্পর্কে কিছু কথা প্রাথমিকভাবে অবগাহনে জানিয়ে রাখি। ৯০ দশকের শেষের দিক থেকে কবি বল্লরী সেন তার কবিতা রচনা আরম্ভ করেন এবং ২০০২ থেকে স্থায়ী অধ্যাপক হিসেবেই গোখলে মেমোরিয়াল গার্লস কলেজে সংযুক্ত রয়েছেন। ২০১০ সালে বিহন রাতের বন্দিশ কাব্যগ্রন্থের জন্য তাকে কৃত্তিবাস পুরস্কারে ভূষিত করা হয়। ২০১২ সালে নতুন অনুশীলনের জন্য তিনি পাড়ি দেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষাতত্ত্ব বিভাগে এবং খুব উল্লেখযোগ্যভাবে অদিতি লাহিড়ী এবং ডক্টর স্টিফেন পার্কিনসনের সঙ্গে কাজের সূত্রে বাংলা ভাষায় পর্তুগিজ শব্দ ঋণ এবং সাংস্কৃতিক পারিপার্শ্বিক যে আদান প্রদান তা সম্পর্কে তিনি চর্চার একটা পরিসর তৈরি করেন। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে হল ভিনদেশি পাখি, মন খারাপে গায়ে হলুদ, বিহন রাতের বন্দিশ, লেফাফা বন্দি দুই তারা, রাত্রি যখন শিউলি গুনে তোলে, বিষাদ গেরস্থালি, কাফুন লিপি, দি উইন্ডো সেলার, গদ্য সংকলন বসন্ত গৌরী টুকিটাকি এবং অন্য উল্লেখযোগ্য প্রবন্ধ সংকলন নারী বিখ্যায় পুরুষের কবিতা। আমাদের আজকের যে অধিবেশন, তার মূল আলোচনার বিষয় হল কবি অনুরাধা মহাপাত্রের কবিতা নিয়ে এবং যার শিরোনাম অনুরাধা মহাপাত্র এবং চমস্কি, একটি কাল্পনিক কথোপকথন। আমরা প্রাথমিকভাবে তার যে মূল আলোচনা, সে আলোচনার প্রারম্ভিক কিছু পর্যায় তার কাছে জেনে নেব এবং পরে পরে আমরা প্রশ্নোত্তরের যে অধিবেশন তার পর্বে চলে যাব। আমি বল্লরীদিকে অনুরোধ করছি তিনি তার প্রক্রিয়াকরণ আরম্ভ করুন। অনেক ধন্যবাদ। এই অবগাহন পত্রিকার প্ল্যাটফর্মকে কি বলে ধন্যবাদ দেব আমি জানি না। অনেক কৃতজ্ঞতা, এবং এটা বোধহয় আমার চতুর্থ সেশন এখানে বলার সুযোগ করে দেওয়া হয়েছে আমাকে। খুব কম বক্তা বোধহয় এইভাবে একই প্ল্যাটফর্মে একাধিকবার বলার সুযোগ পান। আমার মনে হয় যে যে প্ল্যাটফর্মে বলার এক একটা সুযোগ আসে, সেই মনে হয় একবারের বেশি আর দ্বিতীয়বার নয়, এই রকমের একটি ডিসক্লেমার তলায় তলায় যায়। কিন্তু তারপরেও ওরা যে এই স্পর্ধা দেখিয়েছেন এবং এই দুঃসাহসিকভাবে আমাকে বারংবার আমন্ত্রণ জানিয়েছেন, এতে করে ওদের অসীম সহ্য, ধৈর্য এবং আমাকে শোনবার এবং শোনাবার যে প্রস্তুতিকরণ, তার সবের সঙ্গে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানানোর কথা বারবার মনে হয়। এবং আজকে যারা, আমি জানি না কারা শুনছেন বা যারা শুনবেন পরবর্তীকালে, হয়তো আগামী 10 বছর পরেও যদি কেউ অনুরাধা মহাপাত্র নিয়ে কোনো কাজ করতে চান বা তাদের মনে হয় যে এই বক্তব্যগুলি কোথাও দরকারি, তাদের সকলের কাছে আমার আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা রইল। আমি সরাসরি অনুরাধাদির কবিতায় চলে আসছি এবং কেন এই বিষয়ে এই রকমের একটি নামাঙ্কন করা হয়েছে। যারা মনে করেছেন নোয়াম চমস্কির আলাদা করে ভাষাতাত্ত্বিক বিবৃতি এবং তার বৃত্তান্তকে মাথায় রেখে আমাদের এই পরিসরটি তৈরি হবে, তারা হয়তো সামান্য একটু হতাশ্বাস হতে পারেন বা হতাশ বোধ করতে পারেন। আমি সেইটুকু আমার পিঠে বহন করে নিয়েই এগোতে চাই। মহাকালের কচ্ছপ বলে একটি কবিতা লিখছেন অনুরাধা মহাপাত্র।
প্রথমত মহাকালের কচ্ছপ বলার সঙ্গে সঙ্গেই, অর্থাৎ এই কবিতাটির নামাঙ্কনটি পড়বার সঙ্গে সঙ্গেই আমাদের মধ্যে একটা পরিবর্তন ঘটে। আমরা কচ্ছপের জায়গায় অন্য কোনো মনুষ্যেতর প্রাণীর কথা প্রথমে ভাবি, তারপর তাকে কেটে কচ্ছপ করে নিই। কচ্ছপ কেন? সেই মুহূর্ত থেকে একাধিক প্রশ্ন আমাদের ভিতরে তৈরি হতে শুরু করে। কচ্ছপ কেন? এই কচ্ছপ কেন তার একটি প্রধান কারণ যে এই জন্য যে কচ্ছপের আয়ু দীর্ঘ, এবং সুদীর্ঘ আয়ুর মধ্যে দিয়ে সে বহুশো মানুষের জীবনের আয়ুর স্মৃতিকে হয়তো ধারণ করতে পারে। তার বেঁচে থাকার মধ্যে এই রকমের একটি জায়গা তৈরি হচ্ছে কিনা, এইটা ভাবতে ভাবতে আমরা কবিতাটির মধ্যে ঢুকে পড়ি। প্রথম লাইন, বস্তুত নৌকো কোথাও নেই ড্যাশ, শুধু উল্টোনো কচ্ছপের পেটে, কোনোদিন লিখতে পারবে না জেনে শেষ কবিতা লিখে চলেছে একজন। আবারও আসছি, বস্তুত নৌকো কোথাও নেই। নৌকো অর্থাৎ যা আমাদের নির্দিষ্ট ঠিকানা দেবে, নৌকো অর্থাৎ যা ডাঙায় নিয়ে আসে আমাদের, যা জল থেকে আমাদের ডাঙায় তুলে আনে। নাম ছিল মহাকালের কচ্ছপ, শুরু হচ্ছে নৌকো দিয়ে, আর নৌকোকে নেগেট করা হচ্ছে, বলা হচ্ছে নৌকো নেই, অর্থাৎ কোথাও নৌকো নেই, কোথাও আশ্রয় নেই, কেবল জল। এবং শুধু উল্টোনো কচ্ছপের পেটে কোনোদিন লিখতে পারবে না জেনে, জেনেও কেউ একজন কোথাও লিখে চলেছে সমানে। যে লিখে যাচ্ছে সে কচ্ছপের পিঠে লিখছে না, সে আসলে 1000 ফিট জলের নিচে যে কচ্ছপটি ডুবে আছে তার পেটে লিখতে চাইছে। অর্থাৎ সাধারণত কচ্ছপের পিঠেও কেউ লিখতে পারে, বা পিঠের উপরে লেখা হয়ে থাকবে এমন একটি কবি কল্পনা স্বাভাবিকভাবে আসতে পারে, কারণ সেই শক্ত খোলা যেন একটি শক্ত লেখার অবয়ব এরকম পেতে পারে, বা গুহাগাত্রেও মানুষ লিখেছে, সেই স্মৃতি আমাদের ভিতরে চালিত হতে পারে। কিন্তু এখানে প্রথমেই একটা বিপরীত রাস্তা ধরছেন কবি, শুধু উল্টোনো কচ্ছপের পেটে। আমি বলতে চাইছি এই উল্টোনো কচ্ছপ এখানে কবির একটি বিশেষ লেট মোটিভ, যে মোটিভটি অবলম্বন করে তিনি প্রাকরণিকভাবে সিদ্ধ করে দিচ্ছেন যে তিনি প্রথার বাইরে, গতানুগতিকতার বাইরে তথাকথিত কাব্য চর্চার যে কাব্যিক ভাষা, সেই ভাষাকে প্রত্যাখ্যান করলেন। কচ্ছপের পিঠ ডুবে আছে 1000 ফিট জলের নিচে, সেখানে যে কারা আঁকছে, কারা লিখছে, আঁক কাটছে, আমি তা জানি না। তবে আমি কে? এই আমি যে লিখছে সে নয়, যে আমি জানি না বলছে সে আমি পৃথক কেউ। তাহলে যে লিখছে সে আমির বাদে আরো আমি আছে, যে আমি জানে যে কেউ লিখছে, অথচ প্রকৃতপক্ষে তা তার দৃষ্টিগোচর বলে মনে করছে যে সে জানে না, কারণ তার সঙ্গে তার পরিচয় নেই যে লিখছে বা কারা লিখছে, কারা আঁকছে, আঁক কাটছে। শুধু লেখা নয়, আঁক কাটাও এসে গেল। অর্থাৎ আঁক কাটাটাও তো এক ধরনের লেখা। আঁক কাটা যে ছবি, সেই ছবিও তো একটা টেক্সট। এইখানে প্রথম সোচ্চার হলেন এমন একজন কবি, আমরা বলতে পারি যদি বাংলা ভাষাটি জানতেন সেই অর্থে জুলিয়া ক্রিস্তেভা, যদি বাংলা ভাষাটি জানতেন সেই অর্থে বাক্তে, বা বাংলা ভাষাটি জানতেন বাক্তিনো, বা বাংলা ভাষাটি জানতেন জর্জ ল্যাকফ, রবেন ল্যাকফ, জনসন, এরা কেউ যারা মনস্তাত্ত্বিকভাবে একটি টেক্সটকে এই সময় থেকে এবং পরবর্তী দশকে এসে নির্দিষ্ট করে দেখাতে পারবেন যে আসলে একটি পূর্ণ অর্থপূর্ণ একটি শব্দ আসলে একটি টেক্সট, একটি মাত্র শব্দও একটি টেক্সট। এবং আমাদের তো মনে আছে যে আমরা যুক্তির দিক থেকে প্রথম অ্যারিস্টটলকে পেয়েছি, যিনি বলেছেন এ অ্যান্ড নট এ, অর্থাৎ দুটো ধাপ আছে, দুটো বিপরীত কোটি আছে, যেটা কবিতার ভাষা হয় এ, নয় নট এ। তাহলে একসঙ্গে এ এবং নট এ সমান্তরাল কবিতার ভাষা হতে পারবে না।
হয় এ হবে নয় নট এ হবে। এই বিপরীতার্থকভাবে সেগ্রিগেট করা এবং কবিতার ভাষাকে নিশ্চিতভাবে নির্দিষ্ট করার প্রয়াস চিরাচরিত। অনুরাধা মহাপাত্র সেইখানেই চমস্কিকে একহাত নিচ্ছেন, একাধিকবার চ্যালেঞ্জ জানাচ্ছেন, জিজ্ঞাসা করছেন যে বলুন চমস্কি এই ভাষাটা কার, বলুন চমস্কি তবে এই ভাষা কিভাবে আপনি নির্দিষ্ট করবেন। এইভাবে চমস্কিকে সরাসরি যুদ্ধক্ষেত্রে আমন্ত্রণ জানাচ্ছেন, পাঞ্জা লড়ছেন, চ্যালেঞ্জ করছেন। 20 শতকের একজন প্রকৃষ্ট লিঙ্গুইস্ট, যার কথা আমরা প্রতি পদক্ষেপে, সেটা পুঁজিবাদের তরফেই হোক, সেটা তথাকথিত টুইন টাওয়ার ভেঙে ফেলার ক্ষেত্রেই হোক, বা এম্পিরিসিজম বা ফ্যাসিজমের দিক থেকেই হোক, নানা পলিটিক্যাল ইভেন্টের দিক থেকে চমস্কির মতামত আমাদের কাছে আজও খুব প্রাসঙ্গিক। এবং আমাদের তো মনে আছে চমস্কি কিভাবে ভাষাকে খুব রাজনৈতিকভাবে নির্দিষ্ট করছেন, যেখানে তিনি বলছেন যে ভাষার একটা অংশ যেটা ইউনিভার্সাল গ্রামার, সেইটা ইনেট, অর্থাৎ সেটা বায়োলজিক্যালি ইনবিল্ট প্রত্যেকটা মানুষের ভিতরে, তার মগজের মধ্যে, তার স্নায়ুতন্ত্রের মধ্যে। সেই শিশু, মানব শিশু, তা নিয়েই জন্মায়, অর্থাৎ মাতৃগর্ভ থেকেই সেই পাঠ সে পেয়ে আসে। এবং প্রতি পরম্পরায়, প্রতি বংশ পরম্পরার মধ্যে দিয়ে মানব শিশু, স্বাভাবিক মানব শিশুর মধ্যে যে ভাষা জন্মায় তা মাতৃভাষা, মা তাকে শিখিয়ে দিচ্ছেন, বা মায়ের ভাষা, তা কিন্তু মাতৃগর্ভ থেকেই তার ভিতরে প্রবিষ্ট হয়ে যায় এবং সেইখান থেকেই সে ভাষা তার ভিতরে জমা হতে থাকে, যেটাকে তিনি ইনেট বলছেন। এবং সেই জমা হয়ে থাকা ভাষা পরবর্তীকালে শিশু আয়ত্ত করে, এলএডি যেটা বলছেন, ভাষার অ্যাকুইজিশন হয়। সেই অ্যাকুইজিশনের সাহায্যে, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস এলএডি, এই ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইসের মারফত শিশু ক্রমশ তার চারপাশের জগতের ভাষাকে ইমিটেট করা বা নকল করার মাধ্যমে ভাষা শিক্ষা লাভ করতে থাকে। তাহলে ধরে নিচ্ছি আমি যে চমস্কি বলতে চাইছেন যে আমাদের ভাষা বা ভোকাবুলারি, আমাদের ব্যবহৃত ভাষা, তাহলে একজন লেখক যিনি লিখবেন তার লেখার ভাষার যে অংশটি তার ব্যবহৃত ভাষা থেকেই গ্রহণ করবে, সেই ভাষার একটা নির্দিষ্ট কূপ আছে, যা বহু যুগ আগে থেকে সেখানে তার কোনো নির্দিষ্টভাবে নিয়ন্ত্রণ নেই, অর্থাৎ তা অপৌরুষেয়, সেখানে লেখক কোনোভাবেই তাকে নিয়ন্ত্রণ করতে পারছেন না, তা তার মধ্যে আছে, শুরু থেকেই আছে। তার পরবর্তী ধাপে কিছু তিনি গ্রহণ করেছেন, সেইগুলি দিয়ে তিনি লিখছেন, অর্থাৎ যেখানে দুটো আলাদা ভাগ হয়ে যাচ্ছে। আমি সেটা আরেকটু পরে আসছি, কবিতাটায় আবার একটু যাই। দিনু ফকির জানতো হয়তো সে কোন বাপদাদার কালে উন্মাদের, সে বেঁচে থাকলে শ্যাম কম্বোজ, কাশ্মীর, পাকিস্তান, ভারত খ্যাপাদের গানে ভরে যেত, আমার মতো নিরেট পাগল ভাবে এই সব কথা। এই যে দিনু ফকির যে সময় মহাকালের কচ্ছপ লিখছেন, সেই বইটির নামটি খুব অদ্ভুত। বইটির নাম দিচ্ছেন ভাষা লোকালয়। এই ভাষা লোকালয় বইটি বেরোচ্ছে 1995 সালে। তার খুব কাছাকাছি সময় আরেকটি বই লিখবেন, আল হালাজের লিপি। এই আল হালাজের লিপিতে, আল হালাজের লিপির নাম যে কবিতা, নাম কবিতা, সেই নাম কবিতা একটি দীর্ঘ কবিতা। সেই নাম কবিতার মধ্যে আসছে 10ম শতকের একজন সুফি সন্ত, তিনি আল হালাজ, এবং তার কথা দিয়েই, তার পার্সোনাকে গ্রহণ করেই তিনি কবিতাগুলি লিখছেন। অর্থাৎ বলতে পারি এই দিনু ফকির বা বারংবার যে পাগলের কথা বলেন কবি তার লেখায়, এবং কোনো একটি পাগলের ভেতরে তিনি নিজেকেও যেন ডুবিয়ে রাখেন। বাইরের প্রথাগতভাবে তথাকথিত সমাজের একজন হয়ে নয়, বহিরাগত হয়েই তিনি এই সমাজের ভাষাকে প্রত্যাখ্যান করেছেন, এবং বহিরাগত থেকেই তিনি অন্য কোনো ভাষা নির্মাণ করতে চেয়েছেন কবিতার ক্ষেত্রে, যে ভাষাকে আমরা কাব্যিক ভাষা কোনোদিন বলিনি, এবং যে ভাষার প্রাকরণিক সিদ্ধান্তে আসাও সহজ নয়। আর সেখানেই তিনি চমস্কিকে চ্যালেঞ্জ করছেন। এখন হে কচ্ছপ সম্রাট, একবার হাঁচি পড়লেই ছুটে আসে পুলিশ। বিশ্ববিদ্যালয় লনে হিটলারকেও মাঝে মাঝে দেখা যায়। আমি ফকির, আমি ঠিকানাহীন।
কাঁসাই, হলদি, বিদ্যাধরী, মাতলা নদী থেকে জলহীন মিনের মতো ছিটকে পড়েছি পোড়ো মাজার, জেটিঘাট, ভাড়াবাড়ি, স্টেশন ও হারকাটা লেনে। কাউকে বোঝাতে পারি না অশ্বত্থ, বট, মহানিম কখনো ইউক্যালিপটাস নয়। কালনেমির লঙ্কা ভাগের চেয়ে লাদাখ, তিব্বত আর মানভূম, সিংভূমের বুনো গোলাপের হাসি অনেক স্বাধীন। দিক নির্ণয়হীন পথে উল্টোনো কচ্ছপের পেটে কে যেন লিখছে, মন ঘুরি খান উঠতেছিল। কবিতার একটি অংশ আমি বাদ দিলাম, আবার শেষ অংশটি পড়েছি। অর্থাৎ মহাকালের গায়ে আটকানো একটি মুছে ফেলা স্লেটকে বারংবার বদলে বদলে ভাষা তৈরি করছেন অনুরাধা মহাপাত্র। অনুরাধা মহাপাত্রের ভাষা মুদ্রা তাই একদিক থেকে যেমন অ্যান্টি পোয়েট্রির কথা বলে, কিন্তু তা কোনোভাবেই কোনো পূর্ব পরিকল্পিত চিত্রকল্প, কোনোভাবেই কোনো মিথ বা পুরাণ কল্পনা। কিন্তু এই মিথ বা পুরাণের ব্যবহার তার অধিবাস মণিকর্ণিকা যখন প্রথম বই লিখছেন বা তারপরে কয়েকটি ক্ষেত্রে কয়েকটি ধাপে ধাপে আমরা দেখেছি যে প্রাদেশিক বৃত্তান্তকে আখ্যানের মতো ব্যবহার করেছিলেন শুরুর দিকে, যেটা শেষ দিকের অংশে মোটামুটি 90-এর যে বইগুলি সেইখানে অনেক দূর পর্যন্ত একটা পরিবর্তন তৈরি হয়ে গেছে, যে পরিবর্তনে প্রাদেশিক জ্ঞান বা প্রাদেশিক বিশ্বাসের জগৎটা ভেঙে তছনছ হয়ে যাচ্ছে এবং তার জায়গায় উঠে আসছে নাগরিক বনাম গ্রামীণ জীবনের প্রতি তার বিশ্বাস এবং নিজেকে বারংবার বহিরাগত করে রাখা। অর্থাৎ এখানে বহিরাগত করে রাখা এটাই আমি বলবো না, কারণ আমি সমাজের একজন হিসেবে যদি তাকে বহিরাগত বলি সেটা ভুল হবে। তার কারণ তিনি নিজেকে বহিরাগত বলেননি কখনো, বরং তার তথাকথিত সমাজের একজন তিনি হতে চান না বলে তাকে প্রত্যাখ্যান করেছেন। এর পাশাপাশি বলতে চাই যে মহাকালের কচ্ছপের ঠিক কাছাকাছি আরো একটি কবিতা পড়ব যেখানে প্রত্যক্ষ চমস্কির কথা আসছে। এনায়েত নুরুন্নেসা সমীপে চমস্কি, একদম শিরোনামে উঠে আসছেন চমস্কি। খুব আশ্চর্য, চমস্কি নিজেও শুনলে নিশ্চয়ই আশ্চর্য হতেন যে একজন বাঙালি কবি কবিতার শিরোনামে তিনি কিভাবে উঠে এসেছেন। জনান্তিকে দেখি আজ কাক ও কাকিনী ঠোঁটে ঠোঁট এক গ্লাসে ইয়ারের সুরা, সুরা নয় আদিগন্ত হলুদ কমলা ফুলে অস্ত মাখা কর্ণাটকী সুর, বসন্ত দিন তবে আসে ওই শূন্য পট হলাহল পূর্ণ করা বিচ্ছুরিত শূন্য এ তৃতীয় গেলাস। তারপরে বলছেন, ভাষা তবে কাকে বলো ভালোবাসা, উল্টো আকাশ তারও চেয়ে সোজা নিরাভাস ওই ক্যানভাস, অস্তে সুরে মরণান্তিক রঙে চোখের প্রদোষ, গোলাপে নয় সামার প্যালেসে নয় সামান্য সবুজ দুর্বাঘাসে খুঁজে পেলে টিপুর ক্যানভাস, কেন পিক ও কুহুরিত, কেন তবে তাল ছাড়া নাচ, রামগিরি ধবলগিরি উটির পাহাড় আজ ঝড়ের তৃষ্ণায়, তোমার আগুন মাখা চুল ওড়ে ইউরোপের তীব্র হিম আকাশে আকাশে, এনায়েত নুরুন্নেসা তোমাকেই বড় বেশি আজ মনে পড়ে, চমস্কি বলুন কোন ভাষা। অর্থাৎ যার অবস্থান সময়ের বিপরীতে সেইখানেই আসছে পাগল, সেইখানেই আসছে এমন এক ভাষা যে ভাষার মধ্যে সচেতন ভাবে অর্থপূর্ণ শব্দ একাধিকভাবে বিভিন্ন আঙ্গিকে অদল বদল করা হয়েছে। এই শব্দের অদল বদল স্বেচ্ছাচারী ঈশ্বরের মতো সম্রাটের মতো করেছেন এই কবিতাটির ক্ষেত্রে। এবং এনায়েত নুরুন্নেসা সেই মেয়েটি, যে মেয়েটি হয়ে উঠছেন কবি নিজে, এবং তার কাছে চমস্কি এসে দাঁড়িয়ে আছেন যেন চমস্কি নিজেও কনফিউজড, তিনিও ধাঁধায় যে এই ভাষাকে তাহলে কোন স্তরে রাখা যেতে পারে, এই ভাষাকে তাহলে ডিপ স্ট্রাকচারের দিক থেকে কিভাবে তিনি কনসেপ্টে, কিভাবে তিনি ইমোশনাল ইন্টেলিজেন্সের দিক থেকে ব্যাখ্যা করবেন। যেভাবে তিনি ডিপ স্ট্রাকচারকে মনে করেছেন যে একমাত্র ডিপ স্ট্রাকচারকেই লিঙ্গুইস্টরা তাদের সাধনার অঙ্গ করে নেবেন, যা তাদের সাধ্যবস্তুর কাছে নিয়ে যাবে, কোনোভাবেই সারফেস স্ট্রাকচার নয়। কারণ সারফেস স্ট্রাকচারেই আসছে শব্দ, আসছে চিত্রকল্প, আসছে শব্দ সংকেত, যা মূলত ডিপ স্ট্রাকচারকে কেন্দ্র করে। তাহলে ডিপ স্ট্রাকচার এবং সারফেস স্ট্রাকচার এই দুটি বিভাজনকে মাথায় রেখে অনুরাধা মহাপাত্রের কবিতাকে প্রত্যাখ্যান জানাতে হবে। এই দুটো ধারাবাহিক যে আলোচনা চমস্কি করছেন দুটো ভাগে ভাগ করে রেখে, এবং ইউনিভার্সাল গ্রামারকে বোধহয় অগ্রাহ্য করছেন অনুরাধাদি।
এই ইউনিভার্সাল গ্রামারের ক্ষেত্রে বারংবার তার বক্তব্য তাই চমস্কির কাছে এসে তাকে প্রশ্ন করেছে। আরেকটি কবিতায় যাবার আগে আমি কয়েকটি কথা একটু বলে নিতে চাই। সেটা হচ্ছে এ এবং নট এ, এই যে কনসেপ্টটা ছিল, পরবর্তীকালে ইন্টারটেক্সচুয়ালিটির প্রধান প্রবক্তা জুলিয়া ক্রিস্তেভা এটাকে একটু পরিবর্তন করলেন। তিনি বললেন 0 থেকে 2, 0-2 এইভাবে যদি দেখা হয় তাহলে কবিতার ভাষা কিছু নয়, অর্থাৎ কবিতায় ভাষার মধ্যে দিয়ে তা সোচ্চার নয়, এবং যা বক্তব্য বিষয়, প্রকাশিত বক্তব্য বিষয় একটি আলাদা টেক্সট তৈরি করছে, যেখানে প্রকাশিত বক্তব্য তার নিজের খতিয়ানে আরো একজনকে খাড়া করছে অন্তত পক্ষে, যেখানে তিনি ডাবল বলছেন। অর্থাৎ সেখানে তার বক্তব্য হচ্ছে যে দ্য মিনিমাল ইউনিট অফ পোয়েটিক ল্যাঙ্গুয়েজ ইজ অ্যাট লিস্ট ডাবল। যেখানে এই 1980-তে এই কথাটি যখন বলছেন, তার পরবর্তী ধাপে অনুরাধা মহাপাত্র তার নিজের লেখায় কিন্তু এটাকেই ব্যবহার করেছেন। বলা যেতে পারে প্রায়োগিক দিক থেকে, অ্যাপ্লায়েড লিঙ্গুইস্টিক্স এর দিক থেকে তিনি থিওরিটিক্যাল লিঙ্গুইস্টিক্সকে একরকম থাপ্পড় মেরে অ্যাপ্লায়েড লিঙ্গুইস্টিক্স এর একটা অন্য ধাপে চলে এলেন। সেই জায়গায় এসে ডায়ালগ বা ডায়ালজিজম, যেখানে একটি শব্দ অর্থপূর্ণ শব্দের মধ্যে অন্ততপক্ষে আরো একটি শব্দ, এবং 0 টেন্ডস টু 2 না বলে যদি 0 টেন্ডস টু ইনফিনিটি বলি, তাহলে অনুরাধা মহাপাত্রের ব্যবহৃত শব্দ, ব্যবহৃত নামাঙ্কন এবং কবিতার যে বয়ান তৈরি হচ্ছে, সেই বয়ানের মধ্যে আমাদের প্রত্যেকের স্মৃতিলোক, আমাদের প্রত্যেকের পুরাণ পরম্পরাকে নানাভাবে তিনি হিট করতে পারছেন বা আঘাত করতে পারছেন। তাহলে এই কারণেই কি আমরা তার কবিতা পড়িনি? আমরা কি কবিতায় তথাকথিত বিভ্রম, তথাকথিত মায়া না পেলে কবিতা পড়তে চাই না? সেখানে কি আমাদের অস্বস্তি তৈরি হয় যে আমরা লাইনের পর লাইন যদি মানে করতে না পারি, যদি আমরা সেই মানের ভিতর দিয়ে একটি সম্পূর্ণ ঐক্যবদ্ধ নির্দিষ্টতায় পৌঁছতে না পারি, হয় এ নয় নট এ, কোনোটাই যেখানে নয়, সেখানে আমরা কবিতাকে কিভাবে গ্রহণ করব? এইটাই কি আমাদের না পড়ার একটা বড় কারণ? আমি এবার আরেকটি কবিতায় চলে যেতে চাইছি, যে কাব্যগ্রন্থের নাম বললাম আল হালাজের লিপি। আল হালাজের লিপি যে নাম কবিতাটি, এক, বর্ষায় জলডাহুকের মতো নার্সের দল ভেসে যায় দরগা রোডের আকাশে। কি আশ্চর্য ডানা পেয়ে আণবিক আশা, আজ পার্ক সার্কাসের পারস্য ফিচেল, আর জেন সিন্ধুর বালকের চাকাহীন সাইকেল, ডানাহীন পাখি, ডানাওয়ালা মাছে আজানের ধ্বনির ভেতর ধূসর আতা ফলের ঝাঁপ দিয়ে শূন্যে পড়ার মতো রাস্তা পার হয়েই চলেছে। আমি বলবো খালি এইটুকু অবধি যদি আমরা আবারও পড়ি, তাহলে বুঝবো মাধ্যাকর্ষের বাইরে নিয়ে যেতে চাইছেন তিনি তার কবিতাকে। তথাকথিত মাধ্যাকর্ষের অনুসারী তার কবিতা নয়। তাই নির্দিষ্ট বয়ানের পরপর যে রেখাচিত্র আমরা তৈরি করতে থাকি একটি কবিতা পড়ার ক্ষেত্রে, প্রথম হচ্ছে নামাঙ্কন, এবং নামাঙ্কনকে প্রতি মুহূর্তে আমরা কোথাও জাস্টিফাই করতে চাই প্রতিটি শব্দবন্ধের সাহায্যে, তার কোনোটাই কিন্তু এই কবিতা নয়। পাশাপাশি জলডাহুকের মতো নার্সের দল, এই চিত্রকল্পটি বুঝিয়ে দেয় যে দরগা রোডের আকাশের মধ্যে তিনি আরো অনেক আকাশকে সম্মিলিত করছেন, এবং শুধু আকাশ নয়, আকাশের মধ্যেই তো জল আছে। আকাশ আর নভমণ্ডলের সেই জল এখানে মিশে একাকার হয়ে গেল। অর্থাৎ প্রত্নকল্পনার এমন একটি দুর্দান্ত বলয় তিনি তৈরি করলেন। এবং আমি বলবো অনুরাধা মহাপাত্র গোড়া থেকেই নিসর্গ প্রকৃতির কথা নানাভাবে বলেছিলেন, কিন্তু 90-এর দশকে তার লেখা নভমণ্ডল বা সৌর জগৎকে টেনে নিয়ে এলো। মনে রাখতে হবে 72 থেকে আমরা নাসা কেন্দ্রিক যে গবেষণা, সেই গবেষণার সাহায্য নিয়ে বুঝতে পারছি যে 80-র দশকে এসে গ্লোবাল পলিউশন বা গ্লোবালাইজেশনের কারণে ফ্যাক্টরি থেকে নির্গত গ্লোবাল
যে ওয়েস্ট বা যে বর্জ্য পদার্থ যা আমাদের প্রকৃতিকে ক্রমশ দূষিত করছে, যা গ্রিন হাউস এফেক্টের একটা বড় কারণ হয়ে দেখা দেবে। সৌরমণ্ডল সংক্রান্ত যে অভিক্ষেপ তার কবিতায় বারবার আসে, তা কিন্তু খুবই আলাদা করে বলার মতো, এবং এক কথায় বলা যায় যে খুব জেনুইন ভাবে একজন কবি তার গোটা মহাকাশ বিশ্ব নিয়ে তার যে ভাবনা চিন্তা তা তুলে ধরেছেন ওই পাগলের সাহায্যে, ওই দিনু ফকিরের সাহায্যে। আর সেইখানেই চমস্কির বিপরীতে তিনি এই দিনু ফকিরকে দান করিয়েছেন, যেখানে এই কবিতায় সে হচ্ছে আল হালাজ, অর্থাৎ ধর্ম নিরপেক্ষভাবে তিনি সুফি সন্ত হতে পারেন বা দিনু ফকির হতে পারেন, কিন্তু তিনি এমন কেউ যিনি এমন ভাষায় কথা বলবেন যাকে সমাজ বলবে পাগল, যে ভাষায় সমাজ তাকে তার স্যাংশন দেবে না, কিন্তু সেই স্যাংশনের বাইরে গিয়েও সেই বিপরীত ভাষায় বিপরীত কবিতা লিখেছেন অনুরাধা মহাপাত্র। তাকে শুধু অ্যান্টি পোয়েট্রি বোধহয় বলা যায় না, তাকে বলতে হয় প্রথার বিপরীতে যাওয়া একজন কবি, যিনি প্রথাকে প্রত্যাখ্যান করেছেন। এখানে তিনি খুব স্পষ্ট করে নিউটনের আপেলের বিপক্ষে যাওয়ার কথা বলেছেন। গতি শিকারের কালো অন্তহীন অন্ধকার, জলের ভেতর জালে গাঁথা বিদ্যুৎ শিহরিত ইলিশের সাঁতার গন্ধ, আমাদের খোকার পেন্সিল কাটা গুপ্ত পকেট ছুরি, আর মাথার হাফ চাঁচা চুল, গেঞ্জি, ধুতির জরিপার, জন্মদিনে কই মাছের মতো লাফিয়ে নির্জন ঠাট্টার মতো রাস্তা পার হওয়া, ড্যাশ বুড়ো আঙুলের নিচে থেতলে যাওয়া জোনাকির আলো। এত অল্প ছেদ চিহ্নের ব্যবহার কবিতায়, শুধু একাধিকবার পূর্ণচ্ছেদ আছে, তার বাইরে দু একটি ড্যাশ চিহ্ন বা হাইফেন আছে, কিন্তু এর বেশি কোথাও তিনি কখনো ছেদ চিহ্ন, খুব সামান্য ব্যবহার, আমি বলবো নগণ্য, প্রায় খুবই তুচ্ছভাবে দু এক জায়গায় ব্যবহার করেছেন, যখন একই সমীকরণে যাবার জন্য একাধিক শব্দ ব্যবহার করছেন তখনই তিনি ছেদ জ্যোতির ব্যবহার করেছেন। তাছাড়া টানা যে যৌগিক বাক্য এখানে আমরা দেখব, প্রকরণগতভাবে একটা ভিন্ন মাত্রা তৈরি হচ্ছে এই যৌগিক বাক্যগুলির মধ্যে দিয়ে, যদিও যৌগিক বাক্য মেয়েদের কবিতার ভাষায় হয়তো স্বাভাবিক, কারণ এই প্রসঙ্গে আমি একটি বিশেষ কনসেপ্ট বা থিওরির কথা একটু আনতে চাইছি, যেটা লাকফ এবং জনসনের বক্তব্য ফিলসফি ইন দ্য ফ্লেশ এই বইটির ভিতরে জর্জ লাকফ এবং মার্ক জনসন এরা আলোচনা করে বলতে চাইছেন যে ফাইনালি there is no Chomskyan person for whom language is pure syntax, অর্থাৎ একজনও কেউ নেই যার কাছে চমস্কি অনুসারে যে অবজেক্টিভিটি বা প্রকৃষ্ট অর্থে বস্তুগতভাবে ভাষা ব্যবহার, তার জন্য তার পক্ষের একজনও মানুষ এখন নেই। সেইখানে তারা বলছেন যে চমস্কির মতাদর্শ অনুসারী যে ভাষার ইউনিভার্সালিটিকে তারা প্রত্যাখ্যান করছেন, এবং তার বিপরীতে গিয়ে বলছেন ল্যাঙ্গুয়েজ ইজ পিওর সিনট্যাক্স। এইটা চমস্কির যে বক্তব্য, এই বক্তব্য সম্ভব নয়। পিওর ফর্ম, ইনসুলেটেড ফর্ম অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট অফ অল মিনিং, কনটেক্সট, পারসেপশন, ইমোশন, মেমোরি, অ্যাটেনশন, অ্যাকশন অ্যান্ড দ্য ডাইনামিক নেচার অফ কমিউনিকেশন। অর্থাৎ শুধুমাত্র সেখানে অন্যয় চিহ্ন থাকবে, এইরকম প্রকৃষ্টভাবে আন্বয়িক যে ব্যাকরণ, সেই রকমের চমস্কি পদ্ধতি অনুসারে চলা লেখক বা ভাষা বলার মানুষ এখন আর নেই, এইটি তারা বলে শুরু করছেন। এবং তাদের বক্তব্য হচ্ছে চমস্কি অনুসারে কেবলমাত্র সিনট্যাক্স বা আলাদা করে এই ইউনিভার্সাল গ্রামারকে মেনে নেবেন এই রকমের জায়গায়, যেখানে চমস্কি বলছেন যে একটা তো পারফরমেন্সের ওপর ভিত্তি করে চমস্কি বলছেন যে সেটা আমরা জানি না যে পারফরমেন্সের দিক থেকে কিভাবে মানুষ কি কথা কি ভাষা ব্যবহার করবেন, সেটা তার স্মৃতিলোকের কোন কৌণিক মাত্রা থেকে তৈরি হবে, সেইটা চমস্কি নিজেও স্পষ্ট করে বলতে চাইছেন না, কিছুটা অনির্দিষ্ট করে রাখছেন, কিন্তু তার বাইরে তিনি নির্দিষ্ট করতে চাইছেন একটা ইনেট ফর্ম। সেই ইনেট ফর্মের ল্যাঙ্গুয়েজকে এরা অস্বীকার করলেন, এবং তাদের বক্তব্য হচ্ছে দেয়ার ইজ নো রিয়েল পারসন
whose meaning is purely objective and defined by the external world. অর্থাৎ বহিঃপ্রকৃতি বা বহির্বিশ্ব দিয়েই তার ভাষা নির্ধারিত হবে, এমনটি কোনো একজন মানুষও নেই যিনি চমস্কির ওই পদ্ধতিকে মানতে পারবেন বা তার একজন উদাহরণ হতে পারবেন। সেই দিক থেকে আমরা অনুরাধা মহাপাত্রর কবিতা আলাদা করে বলার একটা প্ল্যাটফর্ম আছে, যেখানে তিনি স্পষ্ট করে প্রত্যক্ষ চমস্কিকে প্রশ্ন করেছেন। আরবাসি আবার বাজে, আরবাসি বাজাবার স্বপ্ন আমি দেখেছি অনেক। আজ আরবাসি কচু পাতা বেয়ে নামে রহস্যে কোথায়? পার্ক সার্কাসের কবরস্থানের দিকে যাওয়া রাস্তাগুলি সার্কাসের তাঁবুর ভেতর আজ হল্লা জমায়। ট্রেনের গায়ে ট্র্যাপিজে ঝুলতে থাকা অপরাজ গাঁজার কুসুমতুল্য শিশুগুলি, একচোখা কাকগুলি, কবরের পেছনে বুনো ওষুধের গাছ, ঢিল বাঁধা লাল মাঞ্জা, সুরমা কুমকুম মদ মাখা মেঘ আজ কারো জন্য অপেক্ষায় আছে। ভাঙা সাইকেল, হুতম টেরা, ফেরেস্তার পুঁথি, বর্গা চাষের বল্লমবিদ্ধ হাতের কাঁপন, মান কচু পাতায়। কাকতারুয়ার মতো কাব্যিক আত্মার পায়চারি আড়বাসি নিজের ফুটোয় পুড়ে দূরে কোথায় বাজাতেই থাকে। আল্লাহর জলে ডোবা আধখানা পুড়ে যাওয়া ধূসর আলখাল্লার অমর্ত্য জামিনী রেখা মাথায় লেখা হয়ে যায়। অর্থাৎ এই সুফি সন্তের জীবন পদ্ধতিকে অবলম্বন করে তিনি তার পার্সপেক্টিভ থেকে কবিতা লিখছেন এবং তিনি নিজের সত্তাকে সম্পূর্ণভাবে ডুবিয়ে দিচ্ছেন আল হালাজের মধ্যে। সেই আল হালাজ আমরা জানি যে তাকে কিভাবে শাস্তি পেতে হয়েছিল, কারণ তিনি একবার ভারতবর্ষ এসেছিলেন এবং তার পরবর্তী ধাপে তার একটি নতুন চৈতন্য হয়, যেখানে তিনি নির্দিষ্ট করে কোনো ধর্মেই আর বিশ্বাস রাখেন না। সেইখান থেকে আল হালাজকে পাগল ঠাউরে তাকে সমাজে একঘরে করে রাখা হয় এবং দশম শতকের সেই কারণেই তাকে হত্যাও করা হয়, এরকমের একটি মতবাদ পাওয়া যাচ্ছে। রাস্তার একধারে তাকে ঘর থেকে বার করে দিয়ে বসিয়ে রাখা হতো এবং বলা হয়েছিল সেই রাস্তায় যে মানুষ যাবেন তিনি আল হালাজের গায়ে একটি করে পাথর ছুঁড়বেনই। এই শাস্তিমূলক ব্যবস্থার ভিতর দিয়ে যে সমাজের অত্যাচার, রাষ্ট্রের অত্যাচার, তা ছাড়িয়ে উঠেছে অনুরাধা মহাপাত্রের আল হালাজকে শনাক্তকরণ। সেই শনাক্ত করে আসা আসলে মহাকালের কচ্ছপের পিঠ নয়, তা তার পেটের তলায় কে যেন কি লিখে যায় তাকেই দেখবার চেষ্টা, তাকেই অনুভব করবার চেষ্টা, এবং সেই অনুভূতির সাহায্যে বারংবার তিনি ট্রান্সফরমেশনাল জেনারেটিভ গ্রামার টিজিজি যেটা চমস্কি বলতে চাইছেন, এবং তিনি আলাদা করে একটা দিকে যেমন বলছেন যে সেন্টেন্স কনস্ট্রাকশনের মধ্যে যেমন একটা আনকনশিয়াস সেলফ আছে, ঠিক তেমনি করেই কিন্তু বলছেন ব্রেন ইজ বায়োলজিক্যালি প্রোগ্রামড টু লার্ন ল্যাঙ্গুয়েজ, এবং সেইটা মানুষের ইনেট একটি ক্ষমতা, যে ইনেট ক্ষমতার কারণে প্রতিটি মানব শিশুর ভিতরে শব্দ জমা হয়ে থাকে। অর্থাৎ ডিপ স্ট্রাকচার এবং সারফেস স্ট্রাকচারের দিক থেকে যেমন ডিপ স্ট্রাকচারকে আলাদা করে তিনি কনসেপ্ট বা ফিলিংস বা ইমোশনের দিকে দেখতে চাইছেন, ঠিক তেমনি করেই কিন্তু বলতে চাইছেন যে নলেজ অফ ল্যাঙ্গুয়েজ যেটা, সেই নলেজ অফ ল্যাঙ্গুয়েজটা প্রতিটি মানুষের একটা দিকে নির্ধারিত, আর আরেকটা দিকে পারফরমেন্স, অর্থাৎ কম্পিটেন্স এবং পারফরমেন্স। তাহলে কম্পিটেন্সটা নির্দিষ্ট, কিন্তু পারফরমেন্সটা নির্ভর করছে যে কি অবস্থায় তিনি কোন শব্দ, কোন বাক্য, কোন ভাষা কোন দিক থেকে ব্যবহার করবেন। এই দিক থেকেই বলতে পারি যে অধিবাস মণিকর্ণিকার পরবর্তী ধাপে যদি দেখা যায় যে 1986 সালে নোয়াম চমস্কি আমরা জানি আই ল্যাঙ্গুয়েজ এবং ই ল্যাঙ্গুয়েজের কথা বলছেন। আই ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইন্টেনশনাল ল্যাঙ্গুয়েজ বা ইন্টারনাল ল্যাঙ্গুয়েজ। ইন্টেনশনাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আমার আভিপ্রায়িক ভাষা, আমি ভাষাকে আভিপ্রায়িক সূত্রে কিভাবে গঠন করে নিচ্ছি, যেটা কাব্যিক ভাষার ক্ষেত্রে একটা বড় জায়গা জুড়ে আছে এই ইন্টেনশনাল ল্যাঙ্গুয়েজ। এবং কাব্যিক ভাষার প্রতিটি ভাষা এবং তার গঠন শৈলী যদি দেখতে হয়, তাহলে প্রথাগতভাবে ভাষার যে অর্থপূর্ণতা বা অর্থের সাধারণ অর্থ এবং আভিপ্রায়িক অর্থকেই কবিরা বেছে নিচ্ছেন। অনুরাধা মহাপাত্রের ক্ষেত্রে এই ইন্টেনশনাল ল্যাঙ্গুয়েজটা আলাদা করে আরো একটা অংশে ভাগ হয়ে যাচ্ছে, বা বলতে পারি এর একটা বৈপরীত্য তৈরি করছেন, এর একটা বিপরীত মেরুর ভাষা তৈরি করছেন অনুরাধা, যেখানে কিন্তু তার ব্যক্তিগত সূত্রে এই আভিপ্রায়িক ভাষা
প্রথাগতভাবে আভিপ্রায়িক ভাষার বিপরীতে যাচ্ছে, এবং সেই সব শব্দকে তিনি আলাদা করে জড়ো করে এমন একটি কবিতার প্যাটার্ন তৈরি করছেন যাকে কোথাও আমাদের মনে হয় যে হয়তো প্রথাগতভাবে তা কোনো অর্থে এসে পৌঁছলো না। ঠিক তেমনি করে ই ল্যাঙ্গুয়েজ বা এক্সটার্নাল ল্যাঙ্গুয়েজ যেখানে চমস্কি বলছেন, সেই জায়গাটা চমস্কি তো আলাদা করে সরিয়ে রাখছেন এবং বলছেন যে লিঙ্গুইস্টিক্যালি আমরা এক্সটার্নাল ল্যাঙ্গুয়েজকে বিচার করব না, আমরা মূলত আই ল্যাঙ্গুয়েজকেই বিচার করব। তাহলে প্রশ্ন এসে যায়, যেখানে তিনি চমস্কিকে প্রত্যক্ষ জিজ্ঞেস করছেন যে ওই মুহূর্তটি, যে মুহূর্তটি এসে লেখক লিখবেন, কিন্তু লেখক তার লেখার ভিতর দিয়ে যে মুহূর্তে তা প্রকাশ করে দিচ্ছেন বাকি পাঠকের কাছে, তাহলে পাঠকের সামনে যখন লেখকের লেখাটি এসে পৌঁছচ্ছে, যখন আমি মহাকালের কচ্ছপে এই নামাঙ্কনটি পড়লাম, আপনারা সবাই শুনছেন, আপনাদের প্রত্যেকের চোখের সামনে ভেসে উঠছে মহাকালের কচ্ছপ এই শব্দবন্ধ দুটি। সেই শব্দবন্ধটির মধ্যে আপনাদের প্রত্যেকের একাধিক মনস্তাত্ত্বিক বিবরণ তৈরি হচ্ছে এই শব্দবন্ধটির সাহায্যে। আর পাশাপাশি সমান্তরাল আমি আমার ব্যক্তিগত আয়তনে মহাকাল এবং কচ্ছপ এবং মহাকালের কচ্ছপকে একটা টেক্সট হিসেবে বর্ণনা করছি। অর্থাৎ কোনো মুহূর্তেই কিন্তু ভাষাকে নির্ধারিত করা যায় না, বিশেষ করে কাব্যিক ভাষা বা কবিতার গদ্যকে, কবিতার ভাষাকে। কারণ কবিতার ভাষার মধ্যে কবিতার জন্ম মুহূর্ত থেকেই তা 0 to 2 নয়, 0 to infinity, অর্থাৎ শুধু যে একটা টেক্সট আর একটা টেক্সটের ডাবল তা নয়, ভাষা শুধু যে একটা মনস্তাত্ত্বিক বিবরণ বা কাহিনীর ডায়ালেক্ট বা কাহিনীর টেক্সট নয়, তা একাধিক টেক্সটের একের পর এক আসা এবং চলে যাওয়ার ক্রমান্বয়ে পারম্পরিক বা ক্রমান্বয়ে একটি সদা চলমান গতি, যা নিয়ন্ত্রিত হতে পারে না আমাদের দ্বারা, এবং তা অপৌরুষেয়, তা ইনেট নয়, তা কোনোভাবেই ইনেট ল্যাঙ্গুয়েজের ভিতর দিয়ে প্রকাশিত হয় না। তার ভিতরের একটা নির্দিষ্ট বা নির্ধারিত ক্রম নেই, যাকে চমস্কি অনুসারে আমরা আই ল্যাঙ্গুয়েজের ভেতর দিয়ে আলাদা করে তার সিনট্যাক্সকে পড়তে পারি। হ্যাঁ, কিন্তু যেখানে ভাষার নির্দিষ্ট কমিউনিকেশনের উদ্দেশ্যে ভাষা ব্যবহার হচ্ছে, সেখানে নিশ্চয়ই আমরা চমস্কির নানা রকম তত্ত্বের কথা জানি, সেগুলির ভিতরে আসবো না। পাশাপাশি আরো একটা কথা বলার আছে, সেটা হচ্ছে কোথাও তিনি টেক্সচুয়াল ডায়ালগকে ব্যবহার করছেন, যেখানে ওরাল ন্যারেটিভটা এসে পড়ছে একটি মেয়ের ব্যবহৃত ভাষার ভেতর দিয়ে, তৈরি হচ্ছে আলাদা করে একটা জেন্ডার ডায়ালগ। এই জেন্ডার ডায়ালগের কথা রবিন ল্যাকফ বলছেন। এই জেন্ডার ডায়ালগের দিক থেকেই আমরা বলতে পারি রবিন ল্যাকফ যখন বলতে চাইছেন যে আমরা এই উল্টানো কচ্ছপ যেখানে লেখক ব্যবহার করলেন, সেখানে তিনি কচ্ছপের পিঠ না বলে কেন কচ্ছপের পেটের দিকে বললেন, অর্থাৎ যা সাধারণ মানুষের দৃষ্টিগোচর নয়, যা সাধারণ মানুষ কখনো ভাবতেও চান না, বলা যেতে পারে ফ্রয়েডের সেই ঈদ বা আনকনসিয়াস, যা আমরা নিজেও আমাদের কাছে জানি না, নিজেও যা আমাদের কাছে অজানা, যে আমার ভিতর মনটা কি চাইছে, কি বলছে, সেই রকমের একটি নিশুতি অংশ, সুষুপ্তির অংশ, তাকে তৈরি করতে চাইছেন অনুরাধা মহাপাত্র। ল্যাকফ বা রবিন ল্যাকফ, যেখানে একটা কথা আমি একটু আলাদা করে বলতে চাইছি, যে রবিন ল্যাকফ প্রথম 1975 সালে একটি চটি বই লিখেছিলেন, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড উইমেন্স প্লেস এই বলে, যেখানে দুটি মাত্র প্রবন্ধ নিয়ে একটি বলা যেতে পারে ক্রোড়পত্রের মতো একটি চটি বই প্রকাশিত হয়েছিল। তার প্রধান আলোচ্য বিষয় ছিল এইটা, তার আর্গুমেন্ট ছিল এইটা, ওয়াই উইমেন আর লেডিজ, অর্থাৎ যাদেরকে লেডিজ বলা হয়, মেয়েরা কি সেই লেডিজ, এই লেডিজ কোট আনকোট, এবং মেয়েদের ভাষা, এই মর্মে আমরা যে ভাষাকে প্রত্যাশা করি সেই ভাষার বিপরীতে মেয়েরা কথা বলেন, বিশেষ করে কবিতায়। তাহলে কবিতায় মেয়েদের কণ্ঠস্বর, মেয়েদের পৃথক বয়ানের কথা তৈরি হচ্ছে 1975 থেকেই, এবং সেই নিয়ে গবেষণা চলছে। ল্যাকফ যে নতুন ধারণা বলছেন, সেখানে তিনি প্রশ্ন করছেন যে মেরি ইজ জনস উইডো, এই যে বাক্যটি, যে মেরি হলেন জনের বিধবা, কেন এই বাক্যটি এইরকম,
কেন বাক্যটি এইরকম নয়, জন ইজ মেরিজ উইডোয়ার, কেন এইভাবে আমরা বাক্যটি সাজাচ্ছি না? অর্থাৎ জন হলেন মেরির সেই অর্থে বিপত্নিক স্বামী যদি বলা যায়। তাহলে এইভাবে আমরা ভাষাটা তৈরি করছি না কেন? আমরা ভাষার ক্ষেত্রে যে ডিরেক্ট স্পিচে যেভাবে উদ্দেশ্য এবং বিধেয় সাজাই, সেখানে সব ক্ষেত্রে পুরুষের নিয়ন্ত্রণে নারীর অস্তিত্ব তৈরি হয়। সেইভাবেই একটা ভাষার কাঠামো তৈরি হচ্ছে। এই কাঠামোকে কাঠামোর বিরোধিতা করে ল্যাক অফ কথা বলছে। আমি বলবো এই বিরোধিতাটা প্রতিনিয়ত প্রশ্ন করেছে চমস্কিকে অনুরাধা মহাপাত্রের কবিতার বয়ানে, এবং সেই বয়ানটাই আমরা আলাদা করে কখনোই লক্ষ্য করিনি। আমরা তার কবিতাও পড়িনি আলাদা করে, তার বক্তব্যের দিকেও আমাদের নতুন করে কোনো ইন্টোনেশন লক্ষ্য করার ক্ষেত্র নেই যে কবি কণ্ঠস্বর তাহলে কি ইঙ্গিত করলেন। শুধু নিসর্গ নয়, আমরা এখন যে নিসর্গ প্রকৃতির যে সচেতনতা আমাদের ভিতরে তৈরি হয়েছে বিশেষ করে করোনার কারণে, তার পরবর্তী ধাপে হয়তো সৌরমণ্ডল বা সৌরজগতের নানা পরিবর্তনের কথা আমাদের নতুন গবেষণায় বারংবার আসবে। সাম্প্রতিক কালের ইকো ক্রিটিসিজম নিয়ে বহু চর্চা চলছে এবং তা অত্যন্ত সদর্থকভাবে আমাদের কাছে এসে পৌঁছচ্ছে। কিন্তু অধিবাস মণিকর্ণিকা থেকেই যে ইকো সচেতনতা ছিল তার কবিতায়, যেখানে প্রত্যক্ষত তিনি পরবর্তীকালে যখন অঙ্কুরের মা বলে একটি কবিতা লিখছেন, সেই অঙ্কুরের মার যে প্রসব যন্ত্রণা, সেই প্রসব যন্ত্রণা আসলে গোটা নিসর্গের প্রসব যন্ত্রণা। তার ভিতর দিয়ে ক্রমশ ফুটে উঠছে একটি গুল্ম, একটি লতা, একটি পত্রের একটি স্বল্পতম লাল অঙ্কুর মাত্র। সেই ফুটে ওঠার মুহূর্তটা কি চমস্কি তার ভাষায় প্রকাশ করতে পারবেন, নাকি তার ভাষাকে সিনট্যাকটিক ভাবে আলাদা করে স্ট্রাকচারালি ব্যবহার করতে পারবেন তার কনসেপ্টের দিক থেকে? এইভাবেই যদি বলি তাহলে সেই পাগল, সেই ভিন ভাষা লোকালয়ের পাগল হলেন অনুরাধা মহাপাত্র, এবং সেই ভিন ভাষার কবি হলেন অনুরাধা মহাপাত্র। তার কবিতা যেন মনে হয় যে যেমন হ্যারল্ড ব্লুম একটা জায়গায় বলেছেন, poems are not things but only words that refer to other words, and those words refer to still other words, and so on into the densely overpopulated world of literary language. তাহলে কবিতার ভাষাকে, কবিতার প্রতিটি শব্দ আরো একাধিক শব্দের নির্দিষ্ট বিনিময় বা অনির্দিষ্ট বিনিময়, একই সঙ্গে নির্দিষ্ট, একই সঙ্গে অনির্দিষ্ট বিনিময় এবং একই সঙ্গে তৃতীয় কোনো পরিসর তৈরি করতে পারে কিনা, সেই গবেষণার আঁচ লেগে আছে এই কবিতাগুলির মধ্যে, যা আমার ধারণা আগামী দিনে নিশ্চয়ই আরো অনেক পাঠক এসে তার কবিতা পড়বেন, এবং সেইখান থেকেই নতুন যাত্রা শুরু হবে অনুরাধা মহাপাত্রের কবিতার আলোচনার দিক থেকে, যে কবিতার প্রতিটি ভাষা মুদ্রার মধ্যে প্রত্যক্ষত পুরুষের সাপেক্ষে নারীর কোনো বয়ান তৈরি হয়নি, বরং ভিন মুদ্রায় তিনি নারীর নিজস্ব বয়ান তৈরি করেছেন। এইভাবেই বলতে চাইছি। বলরিদি, তাহলে কি আমরা এবার প্রশ্নোত্তর পর্বে চলে যেতে পারি? আচ্ছা আচ্ছা, আমি প্রথমেই যেটা আপনার কাছে জিজ্ঞাসা রাখবো সেটা হলো যে 2007 সালে আপনি অনুরাধা মহাপাত্রের সাক্ষাৎকার ইন্টারভিউ নিয়েছিলেন। তো এতক্ষণ একটা গুরুগম্ভীর বিষয় আলোচনা হলো, তো আপনার ব্যক্তি মানুষ অনুরাধা মহাপাত্রের সম্পর্কে যদি আপনার কাছে সেই মনে হওয়াটাকে যদি আপনি একটু শেয়ার করেন আমাদের সঙ্গে। হ্যাঁ, আমি মূলত আমার গবেষণার কাজের দিক থেকে 70-এর প্রধান দুজন কবিকে বেছেছিলাম, একজন গীতা চট্টোপাধ্যায় এবং একজন অনুরাধা মহাপাত্র। দুজনেই অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি সাক্ষাৎকার আমাকে দিয়েছিলেন। সেই অর্জনটি আজও এত বছর পরে আমাদের কিভাবে যে প্রাসঙ্গিক হয়ে উঠছে এটা ভেবে আমারও খুব ভালো লাগছে।
প্রথম দিকে যে কথা দিয়ে শুরু হয়েছিল সেটা হচ্ছে 70-এর রাজনৈতিক আন্দোলন এবং তার পারিপার্শ্বিক কিভাবে কবিকে উদ্বুদ্ধ করেছিল, সেখানে একটু আমি পড়ছি আমার অংশটি থেকে। আমরা যে সময়ে লিখতে শুরু করি সে সময়ে রাজলক্ষ্মী দেবী, দেবারতী মিত্র, বিজয়া মুখোপাধ্যায়, রুচিরা শ্যাম লিখতে শুরু করে দিয়েছেন। অর্চনা আচার্য চৌধুরী এসেছেন তার সামান্য পরে। এদের মধ্যে দিয়ে কবিতায় নতুনত্ব এলো, কিন্তু আমার মনে হয়েছিল পরীক্ষা নিরীক্ষা দরকার। দেবারতীদি যেটা ভেঙেছিলেন হতে পারে সেটা ওর ধারণা, ওর জায়গা। বেসিক্যালি আমার মনে হয় যে অবচেতনের একটা ভাষা আছে এবং একটা প্রকৃতি কেন্দ্রিক ভিত্তি আছে আমাদের, যা নানা সূক্ষ্মতার মধ্যে দিয়ে বৈচিত্র্য সম্পাদনে দেবারতী মিত্রকে সাহায্য করেছিল। কিন্তু আমার কাছে জীবনযাপনটা ছিল শুধু প্রকৃতি নির্ভর নয়। যেহেতু আমি জন্মেছি এক নিম্ন মধ্যবিত্ত পরিবারে, কলকাতা থেকে দূরে, মফস্বলেও নয়, প্রত্যন্ত গ্রামে, কিন্তু গ্রাম হলেও সেখানে স্কুল আছে, কলেজ আছে। আমার দাদারা পাবলিক লাইব্রেরি স্থাপন করেছিলেন, বহু সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে আমরা যুক্ত ছিলাম এবং অনেক ঐতিহাসিক ট্র্যাডিশনের সঙ্গে গ্রামটির ঘনিষ্ঠ যোগ ছিল। প্রাচীন অতীতের বিভিন্ন ঘটনাবলী, যেমন স্বাধীনতা আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ অবদান এই মেদিনীপুরের কয়েকটি প্রধান অঞ্চলের মধ্যে দিয়ে ইতিহাসের পৃষ্ঠায় স্থান করে নিয়েছিল। সতীশ সামন্ত, মাতঙ্গিনী হাজরা, কুমুদিনী ডাকুয়া, এরা ছাড়াও নারী পুরুষের নেতৃত্বে নিম্ন মধ্যবিত্ত এবং কৃষক সম্প্রদায়ের নরনারী নানাভাবে এগিয়ে এসেছিলেন। এর পাশাপাশি আমরা দেখেছি যে স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে শ্রেণী স্বার্থের ভিত্তিতে আন্দোলনকে কতদূর এগোনো বা পিছনো যাবে তারও একটা চক্রান্ত বা কালোবাজারি একটা চক্র সেই সময়ে উঠে এসেছে, এই কথাটি উনি বলছেন। অর্থাৎ তার প্রথম যুগের যে লেখা অধিবাস মণিকর্ণিকা এবং তার পরবর্তী দু একটি ক্ষেত্রেও আমরা দেখেছি যে খুব প্রত্যক্ষত হিংসার কথা আছে, হত্যার কথা আছে এবং সেইখানে আশ্রয় মিলছে প্রকৃতির কাছে। অর্থাৎ তার কবি হয়ে ওঠার পেছনে যেমন একটা প্রকৃতির অঙ্কুরিত হওয়ার ক্ষেত্র আছে, ঠিক তেমনি করে তার কবি হয়ে ওঠার পেছনে আছে নির্দিষ্টভাবে একটা নতুন রাজনৈতিক পন্থাকে তৈরি করবার জন্য, যে রাজনৈতিক পন্থার একদিকে গ্রাম শহর দ্বন্দ্ব আর কোথাও হয়তো আলাদা করে গ্রামীণ চক্র, তাকেও তিনি ইঙ্গিত করতে চাইছেন। আর পাশাপাশি বলবো যে বাকি কথাগুলি যেগুলি বলেছেন, আমি আলাদা করে ওনাকে রাজনৈতিক ভিত্তিটা অতটা জিজ্ঞাসা করতে চাইনি। আমার নিজের আগ্রহের দিকে বেশি যেটা ছিল সেটা হচ্ছে তার কবিতার গঠন প্রণালী, তার শব্দ প্রকরণ এবং ভাষার যে নতুনত্ব, অর্থাৎ কবিতার গদ্য, কিভাবে তিনি কবিতার গদ্য প্রণয়ন করছেন, তার লেখক সত্তা কিভাবে তার ভিতরে ডুবে আছে সেইটা। সেই জায়গায় এক জায়গায় তিনি বলছেন যে আমার চারপাশের জগতে প্রকৃতি ও মানুষ ছাড়া বিশ্ব কলরোল সেভাবে পৌঁছয়নি। তখন গ্রাম সত্যি নিবিড় ছিল, মানবিক সম্পর্ক কিংবদন্তির মতো আন্তরিক ছিল। আগেও বলেছি নানা জীবিকার মানুষের সঙ্গে আমার যোগ ছিল, তাই আমি নিজের জীবনকে মুখ্য করে রসদ করে লিখিনি। স্বীকারোক্তিমূলক কবিতার একটা ধারা মেয়েদের লেখায় বরাবর ছিল, কিন্তু আমার অন্য রকম করে লিখতে ইচ্ছা হতো। আমি ছন্দবেধে মিল দিয়ে খুব কম লিখেছি, গদ্যে লিখেছি বেশি। পারিবারিক আবহের সূত্রে ধর্মীয় বিশ্বাসের নির্দিষ্ট আশ্রয় আমার মধ্যে এসেছিল, যেমন শ্রীমায়ের আকাশ বইটিতে। তার ভাষা, শব্দ, মেয়েদের কথ্য ভাষা, চিন্তা ভাবনার ভাষা, এই নিয়ে আমার সচেতন কিছু ধারণার কথা আমি কবিতায় লিখতে চেয়েছি। যেমন বৃক্ষ কবিতাটি ছিল এইরকম: বৃক্ষে গাজনের অন্ধকার তাবিজ বেঁধেছে, তার স্পর্শে নারী ও পুরুষ উভয়ে অন্ধ আজ, নাচে না রাসগন্ধে ছেলে জলের, ঘুমের দিকে চলে গেছে বৃক্ষ আরো রসাতলে। উদ্ভিদ শোক বলে একটি কবিতার প্রসঙ্গে বলেছিলেন এবং এই উদ্ভিদ শোক কবিতাটি খুব আশ্চর্যভাবে অধিবাস মণিকর্ণিকার কবিতা, কিন্তু ওই বৃক্ষ যেভাবে তিনি গাছকে চিনছেন, ছেলেবেলা থেকে গাছকে চিনছেন। আমাদের বাড়ির কাছে ভবঘুরেরা আসতেন, পীর বাবা, মুশকিল আসান, চুয়া চন্দন তিলক পরানোর লোক। তাছাড়া আমার মা নিজে কথক ছিলেন, মা গাইতেন না, কিন্তু তার স্মৃতিশক্তি নানা রকম ভাবে তার পালা গান, স্তোত্র, এই সমস্ত মায়ের স্মৃতির ভিতর দিয়ে আমার স্মৃতিতে চলে এসেছে। অর্থাৎ প্রথম থেকেই এই গোটা ইন্টারভিউটা খুব প্রত্যক্ষ প্রমাণ
কেন তিনি বারবার চমস্কিকে প্রশ্ন করছেন সেইটা। অর্থাৎ যদি বলা যায় যে সাবকনসিয়াসের ভাষাটা কেমন হবে, সেই প্রত্নলিপির কথা অনুরাধা মহাপাত্রের একটি বয়ানে বারংবার তার কবিতাকে নতুন মাত্রা দিচ্ছে, সেইটা তার ইন্টারভিউয়ের মধ্যে খুব প্রত্যক্ষ আছে। এখানে আরেকটা আমি জিজ্ঞাসা রাখবো, সেটা হচ্ছে যে সময় আপনি ইন্টারভিউ নিয়েছিলেন 2007, ওই 2007-এর 14ই মার্চ নন্দীগ্রাম গণহত্যা তার ঘটনাটি ঘটেছিল, এবং খুব উল্লেখযোগ্যভাবে তিনি তার যে প্রতিক্রিয়া সেটা তার কবিতাতেও যেমন এসেছে, এবং সামাজিক যে আন্দোলনের মধ্যেও তিনি সক্রিয়ভাবে সেখানে যুক্ত ছিলেন। তো আমরা লক্ষ্য করেছি প্রথম পর্বের ওনার যে কবিতা ভাবনা, আপনি কি লক্ষ্য করেছেন যে ওনার কবিতায় কোনো নতুন স্তর বা প্রতিবাদের নতুন স্তর যুক্ত হয়েছে? এই প্রসঙ্গে আমি কেন বলছি, তার কারণ প্রথম থেকে ওনার কবিতায় একটি প্রত্যাখ্যানের বয়ান তিনি তৈরি করে ফেলেন। সেটা খুব মানে আমি আমি এই জন্যই বলছি যে নারীবাদী, অর্থাৎ যে অর্থে আমরা বিজয়া মুখোপাধ্যায়ের কবিতা পড়ব, এবং আমার মনে হয় যে আপনার কাজেরও একটা বড় অংশ কোথাও ছিল যে নারীবাদী বয়ানে আমরা কিন্তু সেই অর্থে অনুরাধা মহাপাত্রের কবিতাকে ওই 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 লেভেলটাকে আটকে দিতে পারি না। হ্যাঁ, এবং এবং এই প্রসঙ্গে আমি আপনার কাছে জানতে চাইবো যে প্রেম ভাবনার যে জায়গাটা, যেটা নিয়ে কিন্তু আমি একটা সাক্ষাৎ মানে একটা বক্তব্য পড়ছিলাম দেবারতী মিত্রের, সেখানে উনি এই বিষয়টা উল্লেখ করেছেন। তো সেটা নিয়ে যদি আপনি একটু আলোকপাত করেন। প্রেমের দিক থেকে প্রথম থেকে অনুরাধা মহাপাত্রের সঙ্গে আমার যতদূর কথোপকথন হয়েছে, তার পরবর্তী ধাপে আমি যখন গবেষণায় তার কবিতা পড়ছি এবং তার সঙ্গে সেই অর্থে আমার একটা মানসিক যোগাযোগ চলছে, কারণ প্রত্যক্ষ তো একটি বারের জন্যই ওকে আমি দেখি এবং আলাপ হয়, কথোপকথন হয় এবং ইন্টারভিউটি নিই। ইন্টারভিউয়ের ক্ষেত্রে প্রথমেই বলে দিয়েছিলেন যে প্রত্যক্ষ কোনো রাজনৈতিক আদর্শের বিষয়ে তাকে প্রশ্ন না করতে, এবং সেই দিকে তিনি চুপ করে থাকতে চাইছেন। বলা বাহুল্য, বুঝিয়ে দিচ্ছেন যে নন্দীগ্রামের গণহত্যা এবং তার দ্বারা তার নিজের যে মানসিক যে বিচ্যুতি ঘটে গিয়েছে, যার ভিতর দিয়ে তার কিছুটা বিশ্বাসভঙ্গও ঘটে গিয়েছে, সেই নিয়ে আমি তাকে সেই অর্থে প্রশ্ন করিনি। পরবর্তীকালে যখন তার কবিতা আবার দেখি, সেইখানে আমার মনে হয়েছে যে কোথাও তিনি নতুন করে নন্দীগ্রাম পরবর্তী ধাপে তার প্রেমের কবিতার দিকে নতুন একটি মেরু তৈরি করছেন, নতুন একটি ভিন্ন মাত্রিক মেরু তৈরি করছেন, যে মেরুর কাছাকাছি এসে তার প্রথম যুগের কবিতায় প্রেমের যে আকুতি, বা বলা যেতে পারে পুরুষের প্রতি যে আকুতি বা পুরুষ সাপেক্ষে তার প্রেমের যে বয়ান, সেইটার একটা বড় বদল আসছে। এবং সেই বয়ানের ক্ষেত্রে কিছুটা বলা যেতে পারে যে অধিবাস্তব জগতের একটি অন্য বিশ্বাস, বা বলতে পারেন যে আধ্যাত্মিক বিশ্বাস, সেটা যেমন এসেছে। এবং এই আধ্যাত্মিক বিশ্বাসটা কোনো বিশেষ ধর্মনীতির কারণে নয়, তবুও পাশাপাশি শ্রীরামকৃষ্ণের সম্পর্কে তার বক্তব্য এবং শ্রীরামকৃষ্ণের মতাদর্শের প্রতি তার ভালো লাগা, সেগুলোও যেমন খুব প্রত্যক্ষ কবিতার মধ্যে এসেছে, তেমনি অন্য দিক থেকে যদি বলেন তাহলে ভাষা চর্চার একটা বদল এনে দিচ্ছে তার মনস্তাত্ত্বিক প্রেম ভাবনার বদল। তার কারণ যেহেতু ভাষার মূল অস্থায়ী রূপটি আমরা পাই সেই কচ্ছপের দেহ ডুবে থাকা বহু হাজার ফিট জলের ভেতরে, সেই জলটি আমাদের মনস্তত্ত্বের সেই ঈদ, যে জলটির ভিতরে আমরা ডুবে আছি। একদম ওপরে যে যতটুকু গ্লেশিয়ারের মতো দেখা যাচ্ছে ততটুকু কিছুই নয়। অর্থাৎ সেইখান থেকে যখন তার কবিতার ভাষা উঠে আসছে, তখন পরের ধাপে এসে তিনি অনেক বেশি প্রেমের ধারণাগতভাবে সার্বিকভাবে বহু মানুষের কাছে নিজেকে এগিয়ে দেওয়ার মধ্যে
বলতে পারেন আত্মনিরপেক্ষ একটা জায়গা, যেখানে অহং বিচ্যুত একটা বক্তব্যে পৌঁছচ্ছে, এবং সেটা বোধহয় সমস্ত ধর্মেরই প্রেমের মূল কথা। সমস্ত ধর্মের দিক থেকেই প্রেমকে দেখার মূল কারণ হচ্ছে অহংচ্যুতি। একমাত্র প্রেমেই তো এই অহংচ্যুতি সম্ভব। আজকে যদি বলেন যে অনুরাধা মহাপাত্রের প্রাসঙ্গিকতাই হয়তো এই জায়গায় দাঁড়িয়ে আছে। আচ্ছা, ওনার ওনার কবিতা চর্চার শেষ পর্বের যে শেষ পর্ব বলা ভুল, একটা পর্বের বিশেষ পর্বে যেখানে ওনার কবিতায় আমরা লক্ষ্য করি যে মরমিয়াবাদের একটা প্রভাব এবং তন্ত্র নামে একটি কবিতা আছে, যেটা নিয়ে প্রচুর লেখালেখি হয়েছে, অনেকেই সে সম্পর্কে আলোচনা করেছেন। সেখানে আমরা এই যে আধ্যাত্মিক যে দিক, আপনি যখন ইন্টারভিউ নিয়েছিলেন সে সম্পর্কে উনি কি বিশেষভাবে কিছু বলেছিলেন যে ওনার এই যে আধ্যাত্মিকতায় ফিরে যাওয়া, তার ক্ষেত্র সম্পর্কে কোনো? একদম ছোট বয়সে যেমন তিনি একদিকে যারা জাতীয়তাবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত তাদের প্রতি একটা আগ্রহ তার ভীষণভাবে কাজ করেছিল, তাদের ভিতরে বিবেকানন্দ ছিলেন প্রধান, এবং বিবেকানন্দের যেটা হয় একদম ছোট বয়সে একটি আদর্শকে মাথায় রেখে এগিয়ে যাওয়া, সেই রকমের তেজ, সেই রকমের জাতিগতভাবে সম্মেলক একজন মানুষ, তাদের মধ্যে বিবেকানন্দ ছিলেন তার কাছে প্রধান। ঠিক তেমনি করে শ্রীমায়ের আকাশ, এই যে বইটার কথা তিনি নিজে এক জায়গায়, আমি দেখছি তিনি নিজে এক জায়গায় বলছেন, এবং শ্রীমায়ের আকাশ তিনি বইটি দেন, পড়তে দেন। বলছেন পারিবারিক আবহের সূত্রে ধর্মীয় বিশ্বাসের নির্দিষ্ট একটা আশ্রয় আমার মধ্যে এসেছিল, যেমন শ্রীমায়ের আকাশ বইটির কবিতায়। তবে আমি তারপরে চলে যাচ্ছেন অন্যদিকে, যেখানে বলছেন মেয়েদের ভাষা ও শব্দ তাদের চিন্তা ভাবনা, তাদের নির্দিষ্ট একটা পরিসর নয়, তাদের চিন্তা ভাবনা যে বহু শতাব্দীর ভিতর দিয়ে জারিত হয়ে আসা, মায়ের ভিতর দিয়ে, ঠাকুমার ভিতর দিয়ে একটা দীর্ঘ আলেখ্য, যে দীর্ঘ আলেখ্য হয়তো একই সময় বা ভিন সময়ে বহু বহু দেশের বহু অন্য ভাষার মেয়েদের ভিতর দিয়েও জারিত হয়ে গেছে, সেই রকমের একটি ঐক্যবদ্ধ মেয়েদের ভাষার প্রকাশকে তিনি খুঁজতে চেয়েছিলেন, যা কিন্তু তার তথাকথিত প্রাকৃত জীবন বা তার অনুশীলিত তন্ত্রবিশ্বাসী জীবন বা শ্রীরামকৃষ্ণের আদর্শ, রঙ্গনাথানন্দজির কথা বারবার বলেছেন এই বইটিতে, এই সমস্তকে ছাপিয়ে গিয়ে একটা অন্য পরিসর আমার মনে হয় সেইটি তার কবিতায় প্রাধান্য পেয়েছে। এবং গবেষকের কাছে আমার ধারণায় এই যেমন তিনি কাহারদের একটি আঞ্চলিক পালার কথা বলছেন, ঠিক তেমনি করে সেই তাদের নাটক, তাদের যাত্রা গান পরবর্তীকালে এই প্রাদেশিক মুদ্রাগুলো থেকে তিনি তুলে আনলেন মেয়েদের নিজস্ব মুদ্রা, যা কিন্তু প্রতি দেশের ভেতর দিয়ে, বিশেষ করে তৃতীয় বিশ্বের যে সমস্ত দেশগুলি আছে যেখানে বাঁধন অনেক বেশি, যেখানে গণতন্ত্রের একটা প্রধান কাজই হচ্ছে ভাষা চাপিয়ে দেওয়া, যুদ্ধ চাপিয়ে দেওয়া, যুদ্ধও তো একটা ভাষা, গণতন্ত্রের একটা ভাষা, ফ্যাসিস্ট দেশগুলির একটা ভাষা, যা নিম্ন মধ্যবিত্ত মানুষের ওপর চাপিয়ে দেওয়া একটা ধনতান্ত্রিক বিধান বলা যায়, সেইভাবে তার দেখার চোখ খুলে দিচ্ছে কবিতার এই গদ্য, এবং তার ভিতর দিয়ে মেয়েদের নিজস্ব কল্পনা এবং প্রত্ন কল্পনার জগৎ। আচ্ছা, আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাব। আমি বেশ কয়েকটা অধিবেশনে গতকাল কথাকার ভগীরথ মিশ্র ছিলেন আমাদের সঙ্গে, এবং জালালদাও ছিলেন, শরৎ হাসমন জালাল। তো আমরা একটা পর্বে এটা আলোচনা করছিলাম যে এই যে গ্রাম শহরের মধ্যে দ্বন্দ্বের জায়গা, এবং খুব সচেতনভাবে আমরা শুধু সমালোচনা সাহিত্যে নয়, আমরা দেখি আধুনিক সৃষ্টিশীল সাহিত্য চর্চায়, সৃজনমূলক চর্চার ক্ষেত্রেও কিন্তু এই যে গ্রামীণ সংস্কৃতির যে প্রভাব, সেইটা ওনার
আপনি আপনি কিভাবে দেখেছেন যে তার কি কোনো প্রভাব ওনার কবিতায় কাজ করেছে, বা এই যে অন্তর্গত দ্বন্দ্ব, তাকে উনি ওনার উনি কিভাবে দেখেছেন সেই দ্বন্দ্বের জায়গাটাকে? এটা খুব সহজ একটা মীমাংসা আমি এইভাবে যদি করি যে আমি ওর বইগুলির নামগুলো খালি পড়ছি। ছাইফুলস্তূপ, অধিবাস মণিকর্ণিকা, জনান্তিকে অন্ধ বন্দনা, শ্রীমায়ের আকাশ, ভ্রমণ ভালোবাসা, ভাষা লোকালয়, আল হালাজের লিপি, রিক্ততার কোনো রং নেই, স্বাধীন মানচিত্রের কবিতা, শব্দহীন নক্ষত্রের পথে, উৎসারিত আকাশ ইত্যাদি। আমি যেটা বলতে চাইছি সেটা হলো ওর একটা কবিতা আছে আমার ডায়েরি বলে, সেটাও পড়া যেতে পারতো এর উত্তর হিসেবে। এর আরেকটি উত্তর হচ্ছে উলঙ্গ বলে একটি কবিতা আছে, আমি একটু কবিতাটা পড়ছি। একটি আঁচড়বিদ্ধ খবর কাগজ পিঠে যে ঘুরে বেড়ায় তাকে কেউ লক্ষ্য করেনি। প্রস্তর যুগের পিঠে অসংখ্য চাঁদের কণা আর্তনাদ করে। অন্তরঙ্গ মানুষের প্রেমে যাকে আলো বলে শুধু ক্ষয় হয়। বিপ্লবীর মৃত্যু হলে বিপ্লব দেয়ালে সাঁটা। এখন শামুক চাষে ক্লোন নিয়ে মৃত্যু লাফাবে। নোয়াম চমস্কি বলুন, ট্রেড সেন্টারগুলি কি করে উড়বে? ইঁদুর কেটেছে কোনো উলঙ্গ আকাশ, তার পাশে বিকেলে কোনো শূন্যতার দাঁড়ে বসে তেলে ভাজা মুড়ি খাওয়া যাবে বলে একটি পূর্ণচ্ছেদ দিচ্ছেন। এই উলঙ্গ কবিতাটিতে যেখানে এসে তিনি নোয়াম চমস্কি বলুন, ট্রেড সেন্টারগুলি কি করে উড়বে, অর্থাৎ আমেরিকার এই গ্লোবালাইজেশন বা ধনতান্ত্রিক একটি সাম্রাজ্য বিস্তারের স্বাভাবিক রীতি হচ্ছে যুদ্ধ, স্বাভাবিক রীতি হচ্ছে হিংসা, নৃশংসতা এবং সাংঘাতিকভাবে একটা টেরোরিজম যেটা গোটা বিশ্বের মধ্যে তৈরি হয়ে গেছে। সেখানে কবিতাটির নাম হচ্ছে উলঙ্গ, অর্থাৎ উলঙ্গ আকাশ। তিনি পরে বলছেন যে আকাশকে বেঁধে ফেলেছে মানুষ, সেই নাগরিক উন্নয়নের মধ্যে দিয়ে, বৈজ্ঞানিক উন্নয়নের মধ্যে দিয়ে মানুষ আসলে যে প্রকৃতি বা নিসর্গকে, যে সৌর জগৎকে বেঁধে ফেলেছে, তা আসলে সে বলতে চাইছে যে মানুষ তো এখন ক্লোন তৈরি করতে পারে, অর্থাৎ সে ডিএনএ কপি করতে পারে, যে কোনো মুহূর্তে সে কৃত্রিম ভাবে আর একটা জীবন তৈরি করার সামর্থ্য রাখে। এই যে অহংকার, এই যে সাংঘাতিক অহংয়ের যে আত্মম্ভরিতা, সেইটি কিন্তু মানুষের বিলয়ের মূল কারণ। আজকে আমরা এই সত্যটায় পৌঁছে গেছি এবং মহাজাগতিক বিশ্বের যে পরিবর্তন মানুষ নিজে তার দূষণের কারণে ঘটিয়ে চলেছে, যেখান থেকে আমরা জানি যে এই মানে বরফ গলছে এবং যে যে জায়গায় আমরা কোনোদিনও আমরা ভাবতেই পারিনি সেই বরফ পর্যন্ত কত যুগ থেকে সেই বরফ আমরা গলিয়ে ফেলেছি, এবং আজকে আমাদের সামনে এই দূষণের একটা সাংঘাতিক অবস্থান আছে। অর্থাৎ আমি বলতে চাইছি যে গ্রামও তো আর গ্রাম নেই, গ্রামের সেই বিশুদ্ধ গ্রামীণতাও আর নেই। গ্রামের ভিতরে পঞ্চায়েত, গ্রামের ভিতরে নাগরিক উন্নয়নের কোট আনকোট যে যে ব্যানারগুলো ঢুকে পড়েছে, যে যে স্লোগানগুলো ঢুকে পড়েছে, তার ভিতরে রাজনৈতিক মত, রাজনৈতিক দলীয় আস্ফালন গ্রামকে তছনছ করে দিয়েছে। কিন্তু এই গ্রামের একজন হয়ে জন্মাননি অনুরাধা মহাপাত্র। তিনি এই গ্রামে বড় হননি, তিনি গ্রাম ভাঙনকে দেখেছেন। নন্দীগ্রামের গণহত্যার মধ্যে দিয়েও তো তিনি সেই গ্রাম ভাঙনকেই অন্যভাবে দেখলেন। অর্থাৎ বলতে চাইছি যে কবিতার নামাঙ্কনের মধ্যে দিয়েই তার অবচেতন মনের ভাষাকে তিনি রূপ দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে তিনি এই নাগরিক উন্নয়নকে অন্য চোখ দিয়ে দেখছেন, তার দেখার চোখটা অন্য, এবং সেই দেখার চোখের ভেতর দিয়ে তার দীর্ঘশ্বাস আছে, সেই দীর্ঘশ্বাস মিশে আছে সেই নামগুলির মধ্যে দিয়ে। উলঙ্গ যখন নাম দিচ্ছেন, অর্থাৎ আমি যাকে পাগল বলছি, আমি যাকে অপ্রকৃতিস্থ বলছি, আমি যাকে আমার সমাজে পংক্তিহারা করে রাখছি, ব্রাত্য করে রাখছি, আমি যাকে কোনোভাবেই আমার সমাজের একজন করে নিচ্ছি না, পৃথিবীর ইতিহাস ওলট পালট করে দিচ্ছে সে, সেইখানে তিনি চমস্কিকে প্রশ্ন করছেন। অর্থাৎ চমস্কির যে মতামত, চমস্কির যে পলিটিক্যাল থিওরি, যেখানে আলাদা করে তিনি নানা জায়গায় সেইভাবে ক্রিটিসাইজড বটে,
সেই চমস্কিকেও তিনি কিন্তু প্রশ্নের সামনে দ্বারস্থ করছেন। সেই প্রশ্ন করছে সেই নিম্ন মধ্যবিত্ত, সেই গ্রামীণ পটভূমিকায় বেড়ে ওঠা সেই মেয়েটি। অর্থাৎ আমরা তো একসময় জানি যে আর্যভট্টের নীতিতে, আর্যভট্ট যখন লিখছেন তখন সূর্য এবং চন্দ্রের যে সৌরগতি, সেই সৌরগতি কিভাবে প্রস্তর যুগে মাপা হচ্ছে যদি বলা যায়, তাহলে সেটা চাঁদের পরিবর্তনের মধ্যে দিয়ে মাপা যাচ্ছে। তার একটা ধ্রুবক বা গাণিতিক পদ্ধতি তৈরি করছে চাঁদের আকার ভেদের মধ্যে দিয়ে। মানুষ সেইভাবে একটা বলা যেতে পারে টাইম পিস হিসেবে চাঁদকে ব্যবহার করছে, বা পাঁজি যদি বলা যায়, দীর্ঘ সময়ের পাঁজি হয়ে উঠছে চাঁদ। যেখানে এই যে কথাটি বললেন, প্রস্তর যুগের পিঠে অসংখ্য চাঁদের কণা আর্তনাদ করে, তাহলে প্যালিও আলমানাক হিসেবে চাঁদকে রাখার হচ্ছে, এবং চাঁদ সেই সময়ের দাগগুলি দিয়ে যাচ্ছে মানুষের কাছে, যে চাঁদকে আজকে আমরা মনে করছি যেটা আমাদের আবাস হতে পারে, আমাদের দ্বিতীয় আবাস হতে পারে। আমরা তো 70-এর দশক থেকেই বা 80-র দশক থেকেই ভিনাস বা মার্স নিয়ে গবেষণা করছি, এবং কেন তা এত ঠান্ডা, বা কেন তা এত গরম, কেন তা বাসযোগ্য নয়, এবং সেই সময় থেকে আমরা পৃথিবীর নাভিশ্বাস শুনতে পাচ্ছি আমাদের মধ্যে। অনুরাধা মহাপাত্র সেই বিশুদ্ধ গ্রামের প্রকৃতির জাতিকা, সেই জাতিকা থেকে তিনি তার উল্লম্ফন এবং তারপরে তার উচ্চশিক্ষার কারণে, তার জীবিকার কারণে তিনি যখন শহরে আসছেন, তখন শহরের বলা যেতে পারে এই ষড়যন্ত্র বা শহরের মানুষের ভিতরে এই নাগরিকতা, নাগরিকত্ব, আইডেন্টিটি ক্রাইসিস, এই সংকটটা তার কবিতাকে আলাদা করে একটা নতুন জ্বর দিয়েছে, আলাদা করে একটা নতুন প্রকরণ দিয়েছে। আমি বলবো এটা বুন ইন ডিসগাইজ, যে ভাগ্যিস ওই প্রত্যাখ্যানটা ঘটেছিল, ভাগ্যিস তার ভিতরে একটা দ্বন্দ্ব ছিল বলেই আজকে আমরা বাংলা কবিতার দিক থেকে এমন ভাষা পেয়েছি, এমন শব্দচিত্র পেয়েছি যা আমাদের কাছে এর আগে কেউ এভাবে বলেননি। এবং সেইখানে আমি বলবো যে এক একটি কবিতার এক একটি অংশ আমাদের কাছে যে পরম্পরা তৈরি করে দেয়, সেই স্মৃতি আমাদের কাছে ছিল না। আমরা সেই স্মৃতির ভিতর দিয়ে সেই ইতিহাসে যখন পৌঁছে যাই, সেই প্রস্তর যুগের ইতিহাসে, তখন আমাদের মনে হয় সেকালও যেন এই কবিতার অন্তর্ভুক্ত হলো। সেইটি আমাদের কাছে মনে হয় যে অ্যানথ্রোপোলজিক্যালি বাংলা কবিতার একটা নতুন দুয়ার খুলে দিচ্ছে, এবং মহাজাগতিক বিশ্বে এই চাঁদের যে গঠন প্রণালী, তার বিবর্তন, মানুষের ইতিহাস, মানুষের সভ্যতার ইতিহাসকে কোথাও ব্যঙ্গ করছে, কোথাও জিভ কাটছে, কোথাও সে প্রশ্ন করছে। এই জায়গাটা খুব চমৎকার ভাবে আছে। তাহলে কি আপনি এটা বলবেন যে এই যে কবির প্রত্যাখ্যান, এটাই বাংলা কবিতার একটা নতুন কাঠামো তৈরি করছে, নতুন জ্বর? হ্যাঁ হ্যাঁ, মানে এই টেকনিকটা যে ভাষার ভিতর দিয়ে তিনি মূর্ত করে তুলছেন, যেখানে তথাকথিত রোমান্টিক চিত্রকল্পনেই, তথাকথিত একের পর এক উপমা সাজিয়ে একটা ভাষা তৈরি করা নয়, ভাষা যে নির্মিত নয়, ভাষা যে পূর্ব পরিকল্পিত নয়, ভাষার ভিতর দিয়ে একটা স্বতঃস্ফূর্ত বলা যেতে পারে অন্তঃ প্রক্রিয়া গড়ে উঠছে। সেই অন্তঃ চেতনার স্বরটি নতুন করে কবিকে আমাদের কাছে শনাক্ত করতে সাহায্য করে, এবং সেই জায়গায় কোথাও যেন গাণিতিক ভাবনা আছে, কোথাও গাণিতিক ভাবে তিনি চমস্কিকে বারবার আক্রান্ত করছেন, প্রশ্ন করছেন, এবং বলছেন ইঁদুর কেটেছে কোন উলঙ্গ আকাশ। তাহলে সেই ইঁদুর তো মানুষই, মানুষই তো সেই আকাশকে নষ্ট করে ফেলছে, সীমাবদ্ধ করে ফেলছে, ছোট ছোট মাংসের মতো কেটে কেটে বাটিতে সাজিয়ে রাখছে। তাহলে সেইখান থেকে মূল জায়গাটা, সেই গ্রাম শহরের দ্বন্দ্বটাই উঠে আসছে তার নতুন ভাষা চিত্রের ভিতর দিয়ে। আচ্ছা, এখানে আপনি আপনার আলোচনায় কথা উল্লেখ করেছেন, এবং আমরাও যারা কোনো কোনো সময় তার কবিতা পড়ার সুযোগ পেয়েছি, এই যে গ্রামীণ চেতনার জাতিকা, কিন্তু কোথাও এই যে উত্তরাধুনিক যে কবিতা, সেখানে আমরা অনুরাধার মহাপাত্রের কবিতাকে কিভাবে গ্রহণ করব? মানে আমি বলছি যে বাধ্যতা নয়, কিন্তু এটাও তো একটা প্রশ্ন। আমি বেশ কয়েকটা সংকলন যখন দেখছিলাম, সেখানে কিন্তু আমার এটা খারাপ লাগছিল এই জায়গাটা দেখে, যে সেখানে অনুরাধা মহাপাত্রের কবিতা স্থান পায়নি। তো এটা আপনি কিভাবে দেখবেন?
দেখুন, আমি আবার একটা অনুরাধা দিদি একটা কবিতা থেকে এসে আবার বক্তব্যে যাচ্ছি। প্রেম ও মৃত্যুর সময় ভুলে, কবিতাটির শিরোনাম। ক ও ক্ষয়ের কাছে রি কখনো নেই, পুরুষ ও নারীর ধ্বংসে পৃথিবীর কি বা হবে। দু একটি ভ্রূণ ও টাইম বোম অতর্কিতে নিয়ে আসে ফুটন্ত কেতলির মতো কবিতার ভাষা। দু একটি লাল পোকার পাখনার রঙে দু একটি আলোক বর্ষ থেমে আছে, দেখো। সভ্যতার কোনো প্রশ্ন নেই। ঢেউয়ের মাথায় উঠে শূন্যের তরঙ্গচ্ছটা দেখছে পাগল। মার্ক্সবাদ, গণতন্ত্র, মাওবাদ আর অন্ধকার পাখির বিলাপ, শরণাতীত সব রং রেখা, সাঁতারের তীব্র কম্পন, জলের অতল তলে দর্পণ দেখার মতো পূর্ব রাগিনী কোন তিমি মাছ প্রেমিকার উত্তুঙ্গ লাফ, লেজের ঝাপটে সব মুছে যায়। বিন্দু ও স্পেস। কিভাবে উত্তরাধুনিক কবিতার পাঠক নেবেন, এইটা ছিল প্রশ্ন। উত্তরটা এইটা যে যেখানে কবিতা শুরু করছেন ক ও খ এর কাছে রি কখনো নেই, আমি তো বলবো শুধু এই শব্দ বন্ধটি দিয়েই একটা গোটা চ্যাপ্টার হতে পারে অনুরাধা মহাপাত্রকে নিয়ে। একটা গোটা পর্ব লেখা হতে পারে যে এইভাবে কবিতা শুরুটা কেন, মানে এই গাণিতিক ইকুয়েশন কে ভেঙে এই যে স্বেচ্ছাচার, যেখানে ক খ আর রি, ক আর খ প্রচলিত, ক আর খ গতানুগতিক, ক আর খ নারী আর পুরুষ। খ কোনোভাবে প্রথমে উচ্চারিত হবে না, আগে আসবে ক, ক অর্থে পুরুষ, খ অর্থে নারী। আর রি তবে কে? রি তবে সেই পাগল, রি তবে সেই দিনু ফকির, রি তবে সেই আল হালাজ। এই জায়গায় শুধুমাত্র কবিতার একটি গদ্য, তার সিনট্যাক্স যদি পড়া যায়, সেই সিনট্যাক্সের ভিতর দিয়েই বুঝিয়ে দেওয়া যাচ্ছে যে তিনি নিজেকে কোন অবস্থানে রেখে কবিতা লিখেছিলেন। নিজের এই অবস্থানটা বারংবার, তার বিচ্যুতি বারংবার তার প্রত্যাখ্যানের সাহায্যেই কবিতার অন্তর্বয়ন তৈরি করছে, একটা ইন্টারটেক্সচুয়ালিটি তৈরি করছে, যেটা টেক্সটের মধ্যে টেক্সটের ডুপ্লিকেশন, অর্থাৎ টেক্সটের ভিতরে ডায়ালগ, টেক্সটের ভিতরে বহুবিধ বহু কৌণিকতাকে বারংবার আমাদের সামনে বিভিন্ন পয়েন্ট থেকে বা বিন্দু, যেটা কবি বলছেন সেই বিন্দু থেকে শুরু করছেন। আমরা জানি আমাদের এখানে অনেক গবেষক আছেন এবং অনেক বিজ্ঞান গবেষকও হয়তো আছেন আমাদের বন্ধুবর্গ, তারাও নিশ্চয়ই এর পক্ষে কথা বলবেন যে ফিজিক্সের ক্ষেত্রে স্পেস বা স্পেসের প্রথম ধ্রুবক হচ্ছে বিন্দু। এই বিন্দুটি দিয়েই কিন্তু বিরাটকে বোঝানো যায়, এবং এই বিন্দু প্রকল্পের মধ্যে দিয়েই বিন্দু যখন কোয়ান্টাম মেকানিক্সের দিক থেকে আলাদা হয়ে যায়, যেখানে আমরা অমল রায়চৌধুরীর বক্তব্যের ক্ষেত্রেও দেখেছি যে প্রথাগতভাবে এই বিন্দু থেকেই স্পেস রিসার্চ নানা জায়গায় পদার্থবিদ্যাকে নিয়ে যেতে পারে, এবং সেই নিয়ে যাওয়ার যে গঠন প্রণালী তা কিন্তু নির্দিষ্ট করা যায় না, যেটা আমরা বিগ ব্যাং থিওরির ভিতর দিয়ে স্টিফেন হকিং এর বক্তব্যের মধ্যেও জানি। যে যখন এখানে বলছেন মেয়ে তিমি, একটা জায়গায় বলছেন মেয়ে তিমি মাছ, কারণ বলছেন তিমি মাছ প্রেমিকা। কেন তিমি মাছ আনা হলো, কেন কচ্ছপ আনা হলো? যে মনুষ্যেতর প্রাণীগুলির ভেতর দিয়ে নারীর নির্দিষ্ট জেন্ডার বায়াসনেসটা উঠে আসছে, নারীর নির্দিষ্ট জেন্ডার ল্যাঙ্গুয়েজটা উঠে আসছে, সেইটা কিন্তু প্রোটোটাইপ নয় বা স্টিরিওটাইপ নয়, অর্থাৎ পুরুষের বলে দেওয়া ভাষাকে বর্জন করে এই তিমি মাছটি, এবং আমরা জানি যে তিমি মাছের মগজ ব্যবহার করে নানাভাবে তার ডিকোডিং করা হয় এবং সে মানুষের ভাষাকে খুব প্রত্যক্ষভাবে স্মৃতির ভিতরে ধারণ করতে পারে। এটা হালে বিভিন্ন মার্কিনী গবেষকরা নিয়ে কাজ করেছেন। তাদের 15 বছরে যৌবন শুরু হয়, কিন্তু তিমি মাছ বলা যেতে পারে যে মেয়ে তিমি মাছের ক্ষেত্রে মেনোপজ হয়, অর্থাৎ মেয়ে তিমি মাছের গর্ভাবস্থার এই গর্ভকালীন অবস্থাটার চিরকালীন নয়, তার একটা নির্দিষ্টতা আছে, যেমন মানুষেরও আছে। ঠিক সেইভাবে দেখতে গিয়ে হয়তো এই সাযুজ্য বা সমান্তরলতার জায়গা থেকে তিনি তিমি মাছের কথাটা বলছেন, এটার নানা কারণ থাকতে পারে।
তো এইটাই আমি বলতে চাইছি যে একদিক থেকে পোস্ট স্ট্রাকচারালিজমের ভিতরে যে আগ্রাসন আছে, আগ্রাসন মুদ্রা আছে ভাষার ভিতরে, সেই আগ্রাসন মুদ্রাকে বরখাস্ত করছেন আগ্রাসন মুদ্রা দিয়েই, এবং সেইখানে তিমি মাছের কথাটা বলছেন, ঠিক সেইখানে বিন্দু ও স্পেস বলে দাঁড়ি দিয়ে দিচ্ছেন আর শুরু করছেন ক ও খ এর কাছে রি কখনো নেই, ক ও খ এর নয়, ক ও খ এর কাছে রি কখনো নেই, এইটা বলে। অর্থাৎ এইটাই একটা কোড ল্যাঙ্গুয়েজ, এটাই একটা স্ট্রাকচারালিস্ট প্যাটার্ন। এর ভিতরেই একাধিক টেক্সট আছে, এবং একাধিক টেক্সটকে যিনি যেমন খুশি তার বস্তুতান্ত্রিক এবং মননতান্ত্রিকতার দিক থেকে পাঠ করতে পারবেন। তাহলে উত্তরাধুনিক কালের সাহিত্যের মধ্যে যে কোড বা যে ল্যাঙ্গুয়েজ যেভাবে আলাদা করে নির্দিষ্ট হয় বা অনির্দিষ্টতার জায়গায় পৌঁছে যায়, সেই সব নানাভাবে সিনট্যাকটিক ডিকশন যদি আমরা লক্ষ্য করি, তাহলে সেখানে দিয়েও কিন্তু তার কবিতাকে প্রাসঙ্গিকভাবে আনা যেতে পারে, যেখানে টাইম বোমার কথাও থাকছে, আবার স্পেস টাইম রিলেশনে একটি বিন্দু কিভাবে ধ্রুবক হয়ে যায় তার কথাও থাকছে, যে সেটাই হচ্ছে একটা এলিমেন্টারি ইভেন্ট। এভরি পয়েন্ট হ্যাজ এ ক্লক উইথ ইট, এটা বলা হচ্ছে যে প্রতিটা বিন্দুর মধ্যেই একটা ঘড়ি আছে, একটা বদল আছে, একটা বদল চিহ্ন আছে, সেই বদল চিহ্নকে নানাভাবে দেখাচ্ছেন তিনি কবিতায়। তাহলে মার্ক্সবাদ, গণতন্ত্র, মাওবাদ এই সমস্তকে উল্লেখ করা এবং সমস্ত উল্লেখের মধ্যে দিয়েই সমস্তকে প্রত্যাখ্যান করা, এই গোটা ইতিহাসটার ভিতর দিয়েই কবিতাকে পাঠ করা যাবে। আমরা আমাদের অধিবেশনে একেবারে শেষে এসে পৌঁছেছি। আমি শুধু আমার শেষ জিজ্ঞাসা আপনার কাছে রাখছি, তার আগে একটা কোট আমি করছি। সেটা হচ্ছে যে একজন বলছেন কোট অ্যান্ড কোট, যে আমি ব্যক্তিগত কবিতা চর্চা এবং দীর্ঘকালীন কবিতা পাঠের নীরব অভিজ্ঞতা থেকে মনে করি বল্লরী অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শক্তিশালী কবি, ওর কবিতা নিভৃতে পৌঁছে দেওয়ার ক্ষমতা রাখে। এই বক্তব্য জহর সেন মজুমদার, কবি জহর সেন মজুমদার। আমার এর প্রেক্ষিতে যে প্রশ্নটা আপনার কাছে থাকবে, যে আপনি কবি অনুরাধা মহাপাত্রের কবিতা নিয়ে আপনার গবেষণা করেছেন, সেক্ষেত্রে আপনার দীর্ঘ যে কবিতা চর্চার একটা ধারাবাহিক যে ক্ষেত্র রয়েছে, সেখানে আপনার গবেষণার ক্ষেত্র নির্বাচনের ক্ষেত্রে এবং কবির চোখে কবিকে দেখার যে পরিসর তৈরি হয় তার প্রেক্ষিতে, এবং যেটা বারে বারে আমার ব্যক্তিগতভাবে যখন কথা হয়েছে, আপনার কবিতা সম্পর্কেও আমাদের যখন মল্লিকাদি স্মারক বক্তৃতা ছিলেন যশোধরা রায়চৌধুরী, তিনি আপনার বক্তব্যের আপনার কবিতার প্রভাবের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন ওনার বক্তব্যে। তো এই যে অনুরাধা মহাপাত্রের কবিতা বা কবি যাপনের যে ভাবনা, সেটা আপনাকে কতটা প্রভাবিত করেছে এবং তার নির্বাচনের ক্ষেত্রে আপনার প্রয়াসের জায়গাটা আমি আমার শেষ জিজ্ঞাসা। কিভাবে প্রভাবিত করেছে এই উত্তরটি দেওয়া অত্যন্ত অসমীচীন। এই উত্তরটি যারা আমার পাঠক তারাই হয়তো ভালো বলতে পারবেন। এই উত্তরটি আমার কাছে নেই যে কিভাবে প্রভাবিত করেছেন, কিন্তু আমি যেভাবে ওর কবিতা পাঠ করেছি বা আমার কাছে যে অনুশাসনে আমি ওকে পড়তে চাইছি বা আমি মনে করি সেইভাবে পড়া যেতে পারে, সেটুকু আমি আমার বক্তব্যেতেও বলেছি। পাশাপাশি আরো একটা কথা যোগ করতে চাইব, কোনো কবি যেমন জহর সেন মজুমদার নিজেই, ঠিক তেমনি করে অনুরাধা মহাপাত্র যখন দেখছেন যে তার পারিপার্শ্বিক জগতের ঘটমানতার সঙ্গে তার মনন জগতের ঘটমানতার একটা সময় মিল থাকছে না, এবং স্নায়ুতন্ত্রীর ভেতর দিয়ে তার তথাকথিত বহির্বিশ্বের সমস্যা, বহির্বিশ্বের নিয়ম, বহির্বিশ্বের শৃঙ্খলিত যে আত্মশক্তি, যেটাতে
বাকি মানুষরা সচল থাকছেন, সেখানে একজন কবি নানাভাবে আহত হচ্ছেন এবং কবির স্পর্শকাতরতা স্বাভাবিকভাবে অনেক বেশি বলে প্রত্যেকটি ঘটনা তাকে এমন ভাবে স্পর্শ করছে। একটি গাছ, একটি বৃক্ষ, নারীরাই বৃক্ষের জননী তিনি বলছেন। এই কথাটি কিভাবে একজন মানুষ বলতে পারেন যে আজকে যারা ইকো ক্রিটিসিজম নিয়ে কাজ করছেন, বলুন তো আমাকে। আমি তাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাইছি যে তারা কোথাও, মানে আজকে তথাকথিত কোনো ইকো গবেষক আমি তো শুনিনি কোথাও অনুরাধা মহাপাত্রের কবিতা নিয়ে কোনো একটি বাক্য বলতে। কিন্তু তারা আমার এই উত্তরটা খালি দিন যে নারীরাই বৃক্ষের জননী, এই শব্দবন্ধটি কিভাবে বলা সম্ভব। অর্থাৎ আমি বলতে চাইছি যে এটাকে নামাঙ্কন করা যায় না। এই বক্তব্যটা, এটাকে পূর্ব পরিকল্পনায় বেঁধে ছেদে আট ঘাট দেখে বুঝে ছক কেটে মাপ করে বলা যায় না, লেখা যায় না। এটা একটা অন্তর্নিহিত, বহু কাল ধরে বহু নিয়মে বহু ভাঙা গড়ায় উঠে আসা একটা শব্দবন্ধ, যা অপৌরুষেয় বলে আমি মনে করি। যেটা বেদ অপৌরুষেয়, ঠিক তেমনি করে এইটাও তাই। এই অনুবাদটি, এই স্তোত্রটি কোনোভাবেই কোনো গবেষক, ঠিক যেমনি করে আমাকে যে প্রশ্নটি করলেন আমি ওই উত্তরটি বলতে পারবো না। কাজে নিশ্চয়ই এ ভাষার প্রভাব আমার উপর আছে, নিশ্চয়ই তার সাক্ষাৎকার, তার বক্তব্যের প্রভাব আমার উপর আছে। না হলে আজকে হয়তো আমি এখানটায় আসতেই পারতাম না। যদি না ওইটুকু সাক্ষাৎ হতো, আমি জানি না আমি আসতাম কিনা। হ্যাঁ, তবে এটা ঠিকই যে এমন অনেক মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়নি, আমি তো তাদের কবিতারও আলোচনা করেছি। যেমন আপনাদের এখানেই আমি জয়ন্তী চট্টোপাধ্যায়ের কবিতার আলোচনা করেছি, তার সঙ্গে আমার কোনোদিনও দেখা হয়নি, হবেও না। ঠিক তেমনি করে আমি বলতে চাই যে অপাবৃতা লাহিড়ী, যার কবিতার কথা দেবারতী মিত্র তার আত্মজীবনীতে বলছেন, হারানো মণি বইটির কথা বলছেন, পোস্ত বাটা এবং সেই পোস্ত বাটার যে রং পরিবর্তন, পোস্ত সেই গুঁড়ো দানা পোস্ত, তারপর শিলে পোস্ত বাটা, জল দিয়ে দিয়ে বাটা, কাঁচা তেল দিয়ে বাটা, কাঁচা লঙ্কা দিয়ে বাটা, ক্রমশ তার রংগুলি পরিবর্তন হচ্ছে, ঝাঁঝ পরিবর্তন হয়েছে। আমার পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমার যে ফিস্টিং, আমি খাচ্ছি না কিন্তু আমি খালি ঘ্রাণ নিচ্ছি, দেখছি। এই যে নারীত্ব, কোট আনকোট, এই যে জেন্ডার নির্ধারিত একটা ভাষার ভিতর দিয়ে নিজেকে প্রকাশ করা, এটা কি ইকো ক্রিটিসিজম নয়? এটা কি মেয়েদের নিজের নারীত্বের একটা নির্দিষ্ট অঙ্গীকার বলে চিহ্নিত হবে না এই শব্দগুলিকে, এই ভাষাকে? কিন্তু কোথাও তো আমি অপাবৃতার কবিতার কথা শুনি না, কোনো সংকলনেও দেখিনি। হারানো মণি বইটি হারিয়েই গেছে আমার ধারণা। সেই হারানো মণি যদি কেউ পারেন তাহলে যদি খুঁজে দেন, আমার থেকে খুশি আর কেউ হবে না। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যে প্রথাগতভাবে সাহিত্য সমালোচনার যে খোপ কাটা চৌখুপিগুলো তৈরি হয়েছে এখন, তার ভিতরে সব কবিকে আটানো যায় না। এবং সেখানে কিছু ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় সমস্যা, সেটা হচ্ছে উনি বলেই ওনাকে পড়বো না, অনুরাধা মহাপাত্র বলেই অনুরাধা মহাপাত্রকে পড়া হবে না। ঠিক যেমন করে জহর সেন মজুমদার বলে জহর সেন মজুমদারকে পড়া হয়নি একটা সময়, ঠিক তেমনি করে অপাবৃতা নামে আদৌ কেউ ছিলেন আমরা জানি না। অতএব আমাদের কাছে তথাকথিত একটা সিলেবাস সব সময় আছে, আমাদের কাছে ঠিক তেমনি করে তথাকথিত একটা ভাষার চলন আছে, যে ভাষার চলনেই ছন্দ বেঁধে বেঁধে কবিতা লিখতে হবে, বা যে ভাষার চলনে একদম আলাদা করে বস্তুতান্ত্রিক বিশ্বের কথা বলতে হবে, বা তথাকথিত কোট আনকোট পুরুষের চোখে ফেমিনিস্ট হতে হবে। আমি এখানে পুরুষের চোখে বললাম, মেয়েরা ঠিক এইভাবে ফেমিনিজমকে দেখেন বলে আমার মনে হয় না, কিন্তু পুরুষের কাছে ফেমিনিস্ট কবি এটা একটা বিশেষ আঙ্গিক। তো এই জায়গায় তার বিপরীতে যাওয়ার ক্ষেত্রটি অনুরাগ মহাপাত্র, আমার এটাই বক্তব্য। তো এটা প্রভাবটা তো দূরবিস্তারী, প্রভাবটা আমার পাঠক বলতে পারবেন, নিশ্চয়ই প্রভাব আছে আমার মনে হয়। আর আর কোথাও এখানেই হয়তো অনুরাধা মহাপাত্রেরা তাদের নিজেদের দর্শন, তাদের নিজেদের পরিসর তৈরি করে রাখেন। এবং আমরা এখানেই বারে বারে অনুরাধা মহাপাত্রের মতো কবিদের যারা ধারাবাহিক কোনো আলোচনায় বা গ্রন্থের যে
স্তরে আটকে থাকেন না। তো আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই যে এমন একটি মনোগ্রাহী আলোচনা এবং এত দীর্ঘক্ষণ আপনি বিভিন্ন প্রশ্নের ভেতর দিয়ে যে উপস্থাপনা করেছেন। তো আমাদের সঙ্গে এতক্ষণ যারা দর্শক হিসেবে ছিলেন এবং যে সমস্ত মানুষ তাদের মূল্যবান কমেন্ট রেখেছেন, আমার তাদেরকেও অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। তো আমরা আজকের অধিবেশন তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আবারও হয়তো দেখা হবে। সকলকে নমস্কার, শুভ সন্ধ্যা।